একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন হোক, দেশে একজন নির্বাচিত সরকার আছে। কয়লা ধুইলা যেমন ময়লা যায় না, এরকম সব সরকারই এরকম। আওয়ামী লীগের সরকারের মতো কোনো সুষ্ঠুভাবে কোনো সরকারই চালাইতে পারছে না দেশের অবস্থা বেশি একটা ভালো নয়। দল তো দুইটাই হয়, আওয়ামী লীগ আর বিএনপি। নতুন দল গঠন করছে, এরা কি দল আসেনি? যে নিজের জন্য সবই করতে পারে সব দলই, কিন্তু অন্য জনের জন্য কেউ ভালো কিছু করার লাগে আসে না। আমি আওয়ামী লীগ করি এবং করবো। নৌকার প্রতীক নিয়ে আমরা রক্ত দিয়ে যাবো, আরো দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে সুষ্ঠু নির্বাচন হলে আমি ভোট কেন্দ্রে যাবো এবং আমি নৌকা মার্কা প্রতীকে ভোট দিব, এতে আমরা শান্তি মতে চলতে পারবো। আওয়ামী লীগ সরকারই আমাদের আবার দরকার। ছাত্র দলকেও আমি ভালোবাসি। সুষ্ঠু হবে বলে আশা করতেছি, তবে আমাদের নেত্রী ফারজানা নিয়ে করলে সবচেয়ে ভালো মনে করতাম আমরা। এরপরে এটা আছে আরো বড় দল আওয়ামী লীগ, ওরা সুযোগ দেওয়া দরকার ছিল। ওরা তো দেশে অনেকদিন ক্ষমতা খাটাই গেছে আপনার। আর সে খারাপ হয়েছে, জনগণে বলতেছে, কিছু জনগণে বলতেছে যে খারাপ হয়েছে। তো এটি পরীক্ষার জন্য তো তাকে আবার দেশে আনা লাগে, জনগণে চায় কি না। আমি যদি বিএমপি করি, আমি বিএমপিকে ভোট দিব। আমি দল করি বিএমপি। আমি মনে করি সুস্থ নির্বাচন যদি দেয়, তাহলে সুস্থ নির্বাচন চাই, আমরা সবাই চাই, সব জনগণই চায় সুস্থ নির্বাচন। মার দৌড় হাঙ্গামা এগুলো কেউই চায় না। এরপরে এটা আছে আরো বড় দল আওয়ামী লীগ, ওরা সুযোগ দেওয়া দরকার ছিল। ওরা তো দেশে অনেকদিন ক্ষমতা খাটাই গেছে আপনার। হ্যাঁ, যাই যে এটা দল করুক, এটা যাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আওয়ামী লীগের বড় দল, ওদেরকে একটা সুযোগ দেওয়া দরকার। বিএনপিও করবে, আমি বিশ্বাস করি না। অন্য পক্ষের লোক, এগুলা সব পক্ষের শয়তান থাকে, সব পক্ষের আছে। এটা আমার পক্ষে না, সব পক্ষে না। এটা কতটুকু কার্যকর, এটা আপনার বিচার মাধ্যমে বলা যাবে। সব পক্ষের দলের পড়াশোনা করার জন্য আপনার টেলিভিশনে দেখা, না ঘটলে তো দেখা না, গোটাই দিকে দেয়। অপরাধ করে পরে শাস্তি সবাই পাইবে। কিন্তু আমি মনে করি, আচ্ছা আসুক, আমি এইটাই মনে করি দুইজনে হাড্ডাহাড্ডি হবে, বিএনপি আর জামাতে হাড্ডাহাড্ডি হবে। এটা আমি, আমার ধারণা শক্তি আমার এটাই আছে। এই জন্য আমি বলি, আমার সরকার, ফারজানা সরকারকে আমি ভালো মনে করি। আমার পক্ষ থেকে ফারজানা সরকার থাকতে বৃদ্ধ ভাতা দিয়েছে, গাড়ি ভাতা দিয়েছে, অনেক কিছু, 10 টাকা কেজি চাল দিয়েছে, গর্ভবতী ভাতা দিয়েছে, অনেক কিছু দিয়ে সহায়তা পাইছি। চুরি সুসাম হয়েছে না, হান্ডামি গুন্ডামি মারামারি কাটাকাটি এইসব আমরা পাইছে না। এখন তো অনেক কিছুই হইতেছে। সরকার না লিনকালে অনেক কিছু হইতেছে। কোন সরকার আইলে কি হয় না হয় তা তো আর বলা যায় না। তাহলে সরকার আমরা মনে করছি 17 বছর থেকে গেছে, তখন কি বলে যে তাকে দেশ থেকে তারা দিছিল, তারা আমাদের সাধারণ মানুষ আমরা জানি না। তা আমরা এটা বুঝতেছি যে আবার আইনে তাকে নির্বাচনে অংশগ্রহণ করাইলে জনগণের মাধ্যমে বুঝতে পারতাম তাকে চায় কি না, এই জিনিসটা পরিষ্কার ভাবে আইসা পড়ত। আমরা চাই আওয়ামী লীগ সরকার আবার আসুক, দেশে শান্তি ফিরে আসুক, জনগণ শান্তি মতে ঘুমাইতে পারুক, গরু চুরি বন্ধ, ফান্ডামি হাজারনামি এই সমস্ত বন্ধ হয়ে থাকবে, এতে আমরা শান্তি মতে চলতে পারবো। আওয়ামী লীগ সরকারই আমাদের আবার দরকার। জামাত বহু বছর ধরে কষ্ট করতেছে, তারাও তো আর সেরকম বড় দল না, বিএনপির লোকের টাক্কর নিয়ে যে একটা কিছু করবে। বড় দল বলতে দুইটা দলই দেশে, আওয়ামী লীগ, বিএনপি। তো তারা যদি আবার জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে তারা দাঁড়ায়, তাহলে সকলেই জিনিসটা প্রকাশ পাইব। আওয়ামী লীগ সরকারকে চায় না, বিএনপি সরকারকে চায়, এই জিনিসটা যেমন আমরা সাধারণ মানুষের আলোচনা করতেছি। এটা যখন জনগণ যদি সকলেই চায়, তাহলে যেমন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হইতে পারে। জামাতের রাজনীতির সম্পর্কে তো আমরা ভালোই মনে করতাম যে ইসলামিক রাষ্ট্র চালাইবো, সুন্দরভাবে চালাইবো, আমরা পদ্মাশীল চলবো। এখন জনমনে বলতেছে তারাও বলে দুর্নীতিবাজ, তাদের মাধ্যমে বলে দুর্নীতি হয়েছে, বুট কিভাবে কারচুটি হয়েছে এরকম শুনতেছি। আর আমরা তো এত দূরা যাইতে পারি না। আর বিএনপি এখন দেখেন ক্ষমতা না আসতে না আসতে অনেক কিছু আরম্ভ হয়ে গেছে দেশে। কথা বলা যায় না সুযোগ মতন, মুখ মেলা কথা বলা যায় না, তাদের জন্য মারামারি করে, কাটাকাটি করে, অনেক কিছু করতেছে। এগুলোর জন্য আমরা চাইতেছি আবার আওয়ামী লীগ সরকারকে। ছাত্ররা তো ভালো সংগঠন করছে, এনসিপি, তারা ভালো ভাষণ দিচ্ছে, দেশের জন্য কাজ করবে। তারাও যাক, যদি জনগণের তারাকে চায়, তারা তো ভালো মনে করতেছি। আমরা ছাত্র দল হলে তো আমাদের পোলাপানি, তো তারা আমাদের দেশের জন্য কাটবে। তারা ছাত্র দলকেও আমি ভালোবাসি, তবে এটা তো পরীক্ষার মাধ্যমে হবে, কাকে জনগণের চায় না। যে সুষ্ঠু নির্বাচন হলে আমি ভোট কেন্দ্রে যাবো এবং আমি নৌকা মার্কা প্রতীকে ভোট দিব। যদি নৌকা মার্কা আসে, আমি ভোটে দিব না, কাকে ভোট দিব, এরকম আমার মনের ধারণা আর কি। আর যদি পেছো পরে দেওয়া লাগে, মনের আকর্ষণে আমি অন্যকে ভোট দেওয়ার। কারণ অনেক সরকার, আমি আরো বিএনপি সরকার দেখছি, এরশাদকে দেখছি, আওয়ামী লীগের সরকারের মতো কোনো সুষ্ঠুভাবে কোনো সরকারই চালাইতে পারছে না দেশ। এই বলে আমার আওয়ামী লীগকে পছন্দ, আর আমি আওয়ামী লীগ করি এবং করবো। নিরহভাবেই থাকি আমাদের দেশে। এখন তো যখন দিয়েছি, বঙ্গবন্ধু একটা ভাষণ দিয়েছিল, রক্ত যেমন দিয়েছি আরও দিব। আমরা যতদিন তাকে আছি, তার সেনারা যারা আমরা আছি, তারা আমাদের শেষ পর্যন্ত নৌকার প্রতীক নিয়ে আমরা রক্ত দিয়ে যাবো, আরও দিব ইনশাল্লাহ।
এই বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। মেয়ের সাথে কথা হচ্ছে, পরশুদিন গেছিলাম, মেয়ে কয় মা আমার বাইর করো। আমি কি দিয়ে বাইর করবো? আমি সারাদিনই যে ভাত খেয়ে নেই, আমি রোডের উপর ঘুরতেছি। তারা আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব ইয়ে তারপরে তারা ধরা দিচ্ছে। যারা আওয়ামী লীগ করছে, বড় বড় নেত্রী যারা করছে তাকে ধরবি। মানে কচু খ্যাত, আমার মেয়ের বিয়ে হয়েছিল কচু খ্যাত বিয়ে হয়েছে। ওইখানে যখন না ওই স্বামী ভালো কামাই রোজগার করতো না, তারপরে আর কি ওই আমার মেয়ে আর কি ওই কলা রুটি দিত, ওই গার্মেন্টসে কলা রুটি দিত। হ্যাঁ, কলা রুটি দিত। দেওয়ার পরে আস্তে আস্তে মালিকে ভালো দেখে তারা কইছে ঠিক আছে ঝুটমুট যা হয় তুমি নিস। এইটা নেওয়ার পরে এখন দেখছে যে সে একটু ভালোর দিকে যখনই যাইতেছে তখনই তার গার্মেন্টসটা নিয়ে গেছে একটা, মানে তারা কি বড় একটা গুন্ডা ধরছে ধইরা। আর যে নিচ্ছে তার নাম হয়েছে রাজীব চৌধুরী। সে আমার মেয়েরে যখন গার্মেন্টসটা নিয়ে গেছে, এখন তার ক্ষুধা, সে ভাড়া থাকে, খাবে কি ছেলে মেয়ে নিয়ে, তখন আর কি সে ওই আওয়ামী লীগের প্রতিবাদ করছে। সে বিএমপি করে, সে আওয়ামী লীগের প্রতিবাদ করছে যে আমার গার্মেন্টসটা কেন নিল। এই জন্যই তারা আওয়ামী লীগের বড় নেত্রী কইয়া তারপরে আর কি তারে করছে। সে যদি নেত্রী হইতো তাহলে তার টাকা থাকতো, পয়সা থাকতো, মা পঙ্গু থাকতো না, ছেলে মেয়ে না খেয়ে মরতো না, ভাড়া থাকতো না, ভাড়া বাড়ি থেকে বের করে দিতেছে। কেন আমার মেয়ের এরকমের জেলখানায় ঢুকাইয়া আমার মেয়ের রিজিকটা নিয়ে এরকমের করতেছে? সে লোকে মনে করেন যে বিএনপি করে, তারা আওয়ামী লীগের নেত্রী কইয়া কইছে আওয়ামী লীগের নেত্রী যদি আওয়ামী লীগের নেত্রী কইয়া তারা ধরা দিছে। ধরা দিল রাজীব, উনি গার্মেন্টস নিয়ে গেছে, ওর থেকে নিয়ে আরেকজনকে দিছে, সে চালাইতেছে। সেও একজন গরিব ছিল, এরকমের গার্মেন্টস নিয়ে মানুষের মানুষের মাইরা দইরা, হ্যাঁ বড় লোক হয়েছে। সে গাড়ি করে ফেলাইছে। আর আমার মেয়ের বাড়ি নাই, গাড়ি নাই, ফুটপাত ভাড়া থাকে। ওনারা দিছে শেখ হাসিনার বড় নেত্রী কইয়া। উনি তো কোনো কিছু করে না, হ্যাঁ ও কোনো আওয়ামী লীগ, আমরা কোনো আওয়ামী লীগও করি না, আমরা পেট নীতি করি, আমরা কোনো করি না। আমরা কথা লাগে যে আমরা ভোট দিব, আমরা পেটের ভাত কখন খাবো সেটা আমরা চিন্তা করব, যে ভাত কীভাবে খাবো। আমরা দিনমজুরি কাজ করে তারপরে ভাত খাই। আমি একজন বাডেম হাসপাতালে আয়ার কাজ করি। কেন আমার মেয়ের এরকম প্রতিবাদ, আমার মেয়ের কেন এরকম শাস্তি দিতেছে? আমি সরকারকে জানাইতে চাই, আমরা গরিব, আমরা যদি ভোট না দেই, আমরা যদি মিছিল মিটিং না করি, তাহলে কোনোদিন কোনো সরকার আসতে পারে না। আমাকে সরকারে কিছু দেয় নাই, আমরা সরকারের কোনো কিছু আমরা পাই না, আমরা দিন মজুরি খাইতে খাই। কেন আজকে আমরা এত পস্তাবো? কিসের জন্য পস্তাবো? যারা আওয়ামী লীগ করছে, বড় বড় নেত্রী যারা করছে, তাকে ধরবি, তাকে করবি কেন? তারা আওয়ামী লীগের প্রতিবাদ করছে দেইয়া যে আমার গার্মেন্টসটা কেড়ে নিয়ে গেল, আমি এখন কি করে চলবো আমার বাল বাচ্চা নিয়ে। তারা আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব ইয়ে তারপরে তারা ধরা দিচ্ছে, 100 আর্মি দিয়ে তারপরে ধরা নিচ্ছে। আমি জানতে চাই রাজীবের কত টাকা আছে? রাজীব এত গাড়ি কোথায় পাইলো? কি করে টাকা উঠাইলো? আমি একজন কর্মী, একজন রিক্সাওয়ালা বাড়ি করতে পারে না, একজন কর্মী বাড়ি করতে পারে না, পারে? একটা ছেলে মেয়ে নিয়ে আজকে রাস্তায় কেন থাকে? কিসের জন্য? আমি যদি খাইতে খাই, আমি একটা আয়ের কাজ করি, আমার টাকা যদি না থাকে আমার দিবে শেখ হাসিনা দিবে না বিএনপি দিবে? উকিল বলে, উকিল আজকে না কালকে এত টাকা দাও, অত টাকা দাও। আমি দিনমজুরি কাজ করি, আমি কাজ পাইলে করি, না পাইলে না করি। আমি টাকা কোথা থেকে দিব? আমার বাচ্চা, আমার নাতিপুতি না খেয়ে মরতেছে। কেন মরতেছে? এই যখন সরকার আসে তখন মিছিল লাগে, মিটিং লাগে। আমরা মিছিল মিটিং কইরা থাকো, মন্ত্রী মিনিস্টার কিসের জন্য হয়? যত রিক্সাওয়ালা, যত কামলা, তারা মিছিল মিটিং কইরা আমরা মরি। আমাকে চোখ কানা হয়েছে, আমাকে কোনো ভাতা দেয় না, আমাকে কোনো কিচ্ছু দেয় না। আমরা কি করে চলি? মিথ্যা মামলা দিয়ে আজকে কেন হয়রানি করতেছে? আমি জানতে চাই রাজীবকে। আর রাজীব এত বড় কিসের থেকে হইলো? তার এত টাকা কোথার থেকে আসলো? মেয়ের সাথে কথা হচ্ছে, পরশুদিন গেছিলাম, মেয়ে কয় মা আমার বাইর করো। আমি কি দিয়ে বাইর করবো? আমি সারাদিনই যে ভাত খেয়ে নেই, আমি রোডের উপর ঘুরতেছি। আমার মেয়ে যদি নেত্রী হইতো তাইলে আমি এই যে ভাষণ দিতেছি, কইতাছি, আমার মেয়ে যদি নেত্রী হইতো, তার
একটা গাড়ি থাকতো, একটা বাড়ি থাকতো, তার ছেলে মেয়ে আজকে না খেয়ে মরতো না। সে যদি নেত্রী হইতো, তার মনে কাপড় থাকতো, তার গয়না থাকতো, গাড়ি থাকতো, তার বাড়ি থাকতো, গাড়ি থাকতো। এইটা বিএনপিরও কার্যকলাপ ভালো না। আর জামাত ক্ষমতায় আসলে ওরা ইসলামপন্থী ঠিকই বলে, কিন্তু ওরা আওয়ামী লীগের লগেই আতাত। সাধারণ মানুষ কেউ সুখে নাই। ডক্টর ইউনূস সাহেব আসার পরে যত চাপ সাধারণ মানুষের উপরেই পড়ছে। পয়সাওয়ালার দিকেই যাচ্ছে, পয়সাওয়ালার দিকেই যাচ্ছে। নিম্ন শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীতে আরও ধ্বংস হয়ে যাচ্ছে। ওনার ক্ষমতার আসার পরে 3 দিন পরে গ্রামীণে 119 টাকা 180 মিনিট দিত, এখান থেকে 60 মিনিট চলে গেছে। 450 টাকায় যে এমডিটা কিনা হয়তো 770 টাকা লাগে। এই প্রেশারটা সমস্ত কিছুই গরিবের উপরে দেয়, পয়সাওয়ালা হচ্ছে। আর নির্বাচন বলতে গেলে নির্বাচন অন্যান্য দেশের জনগণ বুঝতেছে না হবে কি হবে না, ওইটা নিয়ে আমাদের তো মাথা ব্যথা না, কিন্তু কারণ আমরা নিজেরাই বাঁচি না। এটাই হলো সবচেয়ে বড় কথা। কোন উন্নতি হয়েছে? উনি কি করতে পারছে? আমরা তো কোনো উন্নতি দেখি নাই। ওনাকে একটা ব্রিজ করছে, একটা কালভার্ট করছে, একটা রাস্তা করছে, তো উনাকে উন্নয়নশীল কিভাবে বলবো? উনা মাসের মধ্যে 30 দিয়েই প্রতি মাসে বাইরে যা লং ডিউটি করতে, 6 জন 7 জন যে টাকা, গরিবের কষ্টের টাকা, এগুলি উনার টাকা না। শ্রম গাম গেলে আমাদের যাচ্ছে, উনার তো আর যাচ্ছে না। এর বাড়তি আর কিছু বলার নাই, কোনোভাবেই সম্ভব না, আমার মনে কয় না। কারণ রাস্তায় কুত্তা মরলে আন্দোলন হইলে দেশের পুলিশে তো হয়েছে ফিরাইতে পারে না। এত বড় একটা নির্বাচন কিভাবে করবে? ওনাদের নেতাকর্মী তো আর দেশ থেকে পালায়া যায় নাই, কর্মী তো পালায়া যায় নাই, যারা ভোট দিবে ওরাও তো পালায়া যায় নাই। আমার মনে কয় না। আমি জামাত সম্বন্ধে, বিএনপি সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। আমি আগে বিএনপি সাপোর্ট করতাম, এখনও করি, কিন্তু বিএনপিরও কার্যকলাপ ভালো না। আমি কোনো নেতা না, আমি সাধারণ মানুষ। মনে করেন দল বলতে গেলে কি যেই যায় এই রাবক, মানুষ বলতে খুঁজে পাওয়াই খুব কঠিন। যারাই মনে করেন বাদ খুঁজে 1 বছর আগে ক্যান্টিনে, এর আগে আজ খুঁজেও আসটি নেয়, তা আপনি বলবেন কারে ভালো? কারে আপনি ভালো বললে সাপোর্ট করবেন যে এই দলটা ভালো? এখন আমাদের ভালো মরলে থাকতে আর ভালোর আশা করা যায় না। দিছে বাংলাদেশে কম টাকার মধ্যে শুধু আলুর দামটা কম আছে, ওইটা গৃহস্থের ঘরে আছে, পলেস্টে রাখছে। এছাড়া আপনি বলেন কোন জিনিসের দাম কম আছে? ওনা কি প্রতিশ্রুতি রক্ষা করছে আপনারা দেখেন। প্রতিশ্রুতি তো রক্ষা একটাই করছে, 180 মিনিটে 60 মিনিট কাটতে নিয়ে গেছে। 450 টাকায় যে এমডি পাইতেন 770 টাকা লাগে, টাকা আমাদের যাচ্ছে, উনার তো আর যাচ্ছে না। উনার সুযোগ সুবিধা, এটা তো বললাম, উনার সুযোগ সুবিধা উনা করে নিছে। যারেই বলবেন হাজি, এই ওই লোক বড় হাজি। চেয়ারম্যানটি তো আর উনার পাবেন না, দিলে তো আর দেশের জনগণ মানবে না। 71-এ যারা দেশ স্বাধীন করছে, আমার বাচ্চা ছাড়া দাদারা ওর পাশ দিয়ে করছে। এখন আমাদের যদি দেশ রক্ষা করতে হয় তো আমরা করব। আমরা তো আন্দোলনে সকলেই ছিলাম, শুধু ছাত্ররা ছিল না। ভাই বাস্তা মরলে আমরাই মরছে। আপনি সারা বাংলাদেশ হিসাব করে দেখেন, এনসিপির কয়জন ছাত্র মরছে, জামাতের কয়জন নেতা মরছে, মরলে সাধারণ মানুষ রাস্তায় মরছে। আপনি একটা জরিপ করেন, তথ্য নেন যে কয়জন লোক মারা গেছে, কয়জন নেতা মরছে। কোনো সময় দেখছেন নেতা মরছে? সমস্ত লোক ওদের কাছে জিম্মি। জামাত তো পাকিস্তানপন্থী, আর জামাত ইসলামিক দল হিসাবে কথাই বলতে পারে না। ইসলাম তো কোনো রাজনীতির দল না। ওরা ধর্ম ব্যবহার করে আগায় যাইতে চাচ্ছে, পরিষ্কার আলাপ। ওরাও 50 থেকে 60,000 ইউটিউব চ্যানেল নিয়ে ওরাও ব্যবসা খুলছে। দুষ মনে করেন আপনি। ইউনিশ সরকার যেভাবে দেশটাকে গোটাইছে, আমার সম্ভাবনা খুব ভালো একটা নির্বাচন দিবে, সুষ্ঠু একটা নির্বাচন দিবে মনে হয়। আওয়ামী লীগ সংগঠন বড়, কিন্তু এরা সন্ত্রাসী কার্যকলাপের কারণে দেশীয় এবং বিদেশি এদের কার্যক্রমের কারণে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে। বিধায় এরা সংগঠন ভালো চললে এরা ভালো না। বিএনপি যে সুন্দর একটা নির্বাচন করবে সেটা খুব ভালো হবে বলে আমি মনে করি। জামাতের রাজনীতি তো অতীতের জামাত তো এমন কোনো আমার কাছে এমন কোনো কিছু মনে হয় না। এই যে তত্ত্বাবধায়ক সরকার আমলে আগামীতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কতটুকু আপনার সম্ভাবনা আছে মনে করেন? ইনশাল্লাহ খুব ভালো, আমি সম্ভাবনা ভালো মনে করি। ইউনিশ সরকার যেভাবে দেশটাকে গোটাইছে, আমার সম্ভাবনা খুব ভালো একটা নির্বাচন দিবে, সুষ্ঠু একটা নির্বাচন দিবে মনে হয়। আগামীতে যদি নির্বাচন সুষ্ঠু হয়, আওয়ামী লীগ একটা বড় একটা সংগঠন, সেই সংগঠন যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সাধারণ মানুষ হিসেবে আপনাদের কতটুকু যৌক্তিক আছে বলে মনে করেন? আওয়ামী লীগ সংগঠন বড়, কিন্তু এরা সন্ত্রাসী কার্যকলাপের কারণে দেশীয় এবং বিদেশি এদের কার্যক্রমের কারণে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে। বিধায় এরা সংগঠন ভালো চললে এরা ভালো না। এদেরকে বাংলার মানুষ আর চায় না। বিধায় এরা চালায় অন্য দল নিয়ে। বিএনপি যে সুন্দর একটা নির্বাচন করবে সেটা খুব ভালো হবে বলে আমি মনে করি। জামাতের রাজনীতি নিয়ে আপনি কি বলবেন? জামাতের রাজনীতি তো অতীতের জামাত তো এমন কোনো আমার কাছে এমন কোনো কিছু মনে হয় না। তবে জামাত রাজনীতি করুক,
হ্যাঁ এটা যদি তাদেরকে জনগণের বুঝতে পাশ করে করুক, তো আমাদের দলের সাথে জামাতের কোনো তুলনা না। আমরা এটা অনেক বড় দল, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, হ্যাঁ বিএনপি গড় বিএনপি আছে। আর বিএনপি এই দেশের জন্য বিএনপির মরহুম জিয়াউর রহমান, হ্যাঁ প্রেসিডেন্ট সাহেব না এই দেশের জন্য বহুদলীয় গণতন্ত্র আনছে, এই দেশকে শান্ত রাখতে এই জনকে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। হ্যাঁ ওনার কোনো তুলনাই হয় না অন্য কোনো নেতার সাথে। আমাদের এই নেতা এরকম মহান নেতা বাংলাদেশে দ্বিতীয়বার জন্ম নেয় কিনা আমার সন্দেহ। আমাদের দেখেন বিএনপি যদি ক্ষমতা আসে, এখনও বিএনপি ক্ষমতা আসে নাই। এরপরে সারা বাংলাদেশে প্রতিদিন 10,000 কোটি টাকা শ্রমিক, ট্রাক শ্রমিক, বাসের শ্রমিকদের কাছ থেকে চাঁদা নিত আমেরিকানরা, কিন্তু এখন একদম জিরো টলারেন্স আছে, কোনো চাঁদা নেওয়া হয় না। বিভিন্ন দিক দিয়ে বিএনপি সরকার আসলে জনগণ সুযোগ সুবিধা পাবে, দেশ উন্নয়ন দিকে যাবে, এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ বিএনপি একটা গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রকে আদর করে, সেইটার দিকে সবসময় বিএনপি কল্যাণ করে বয়ে যায়। এটাও তো এত বড় দল বিচ্ছিন্ন যদি তো একটা ঘটনা ঘটে, এখানে বিএনপির দ্বারা প্রতিহত করতে, আমার জানা মতে যদি কোথাও কোনো বিএনপি এরকম সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকে, আমাদের তারেক সাহেব নির্দেশনাকে দল থেকে তো বহিষ্কার করবাই, বাদ দেবার এবং তাকে পুলিশে ধরে দেওয়ার জন্য এবং নিজেরা ধরে মারপিট করে পুলিশ হাতে দেওয়ার জন্য এই নির্দেশনা আমাদের তারেক রহমান দিচ্ছে এবং আমরা এটাই পালন করতেছি। ছাত্রদের যে একটা সংগঠন আছে এনসিপি নামে, তাদের রাজনৈতিক ক্ষেত্রে আপনি কি বলতে চান? ছাত্রদের সংগঠনের মধ্যে এরা আছে, এরা আন্দোলন সংগ্রামে একটা ভালো ভূমিকা নিচ্ছে। হ্যাঁ এদের যদি নিজেরা কার্যকলাপের কারণে এরা নিজেরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এরা নিজেরাই এরা দোষী হবে। হ্যাঁ কিছু কিছু কার্যকলাপ এরা ভালো না, আবার কিছু কিছু কার্যকলাপ ভালো। হ্যাঁ সামনে দেখা যাক কী হয়। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 1971 এবং 2024 এর মধ্যে পার্থক্য কি দেখছেন? 1971 সালে একটা বিরাট ধরনের একটা সংগ্রাম হয়েছে, বা এখানে 30 লক্ষ লোক মারা গেছে। হ্যাঁ সেটা সশস্ত্র বাহিনী কে দাপায় পড়ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সশস্ত্র বাহিনী যদি আমাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি ঠিকমতো অর্থবস্তু না লাগতো, তা তো দেশ স্বাধীন হতো না। পরে আমরা জনগণ যারা আছে, মুক্তিযোদ্ধা আছে, এরা সকলেই অংশগ্রহণ করছে। কিন্তু এটা স্বাধীনতা ঘোষক যে এমনি বলে না থাকে, যিনি এই দেশকে হ্যাঁ তার নিজের রক্ত দিয়ে নিজের সশস্ত্র বাহিনী থেকে ওনা এই দেশকে স্বাধীন করেছে বা অন্যরা সহযোগিতা করেছে, কথাবার্তা বলছে, কিন্তু অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা যারা আমার কাছে খুব ইয়ে লাগতেছে এটা কথাটা, যে যারা এইবার এই 17 বছরে আন্দোলন সংগ্রাম করিয়া আমার বিএনপি সভা অন্য যে নেতাকর্মীরা যে মারা গেছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে, হ্যাঁ আর একটা বিশাল ধরনের পিসি সরকারের বিরুদ্ধে একটা ভূমিকা রাখছে। এদেরকে একটা পুনর্বাসন করার জন্য আমি এই সরকারের কাছে আমি এটা আপনার জানাবো যে কেউ সরকার আমরা একটা যুদ্ধার দাবি জানি। কিন্তু এখনকার যারা আছে, জুলাই যোদ্ধা যারা আছেন, তারা যে প্রকৃত মুক্তিযোদ্ধা, 71-এর মুক্তিযোদ্ধাদেরকে আপনারা যে জুতার মালা দিচ্ছেন বা বিভিন্নভাবে যে হেনস্থা করছেন, এই দিকগুলো আপনি 71 মুক্তিযোদ্ধাকে কোনো বাংলাদেশের মানুষ এরা কোনো জুতার মালা দেবে না, এটা এরা আমাদের দেশের মানুষ না। একজন মুক্তিযোদ্ধাকে কখনো এই কাজ করতে পারে না। যদি তার কার্যকলাপে যদি মুক্তিযোদ্ধা হয়েও যদি তার কার্যকলাপে দেশের বিপক্ষে চলে যায়, তা তো করা কিছু নাই। নাহলে প্রকৃত মুক্তিযোদ্ধাকে কখনো সম্মান করবে, এদেরকে কখনো জুতার মালা দিবে না। আগামীতে তো আমরা আশা করতে যে আমরা বিএনপি সরকার আসবে এবং আমাদের তারেক জিয়ার যে নির্দেশনা, যে আদর্শ, যে কথাবার্তা আমাদের বাংলাদেশের মানুষকে, আমাদের দলীয় মানুষকে সে দিতেছে, আমার মনে হয় সকলেই আওয়ামী লীগ বিএনপি যত পার্টি আছে আমাদের নেতার যে আদর্শবাণীগুলো শুনে সকলে সন্তুষ্ট এবং ভবিষ্যতে আমরা সামনে আমরা আশাবাদী আমরা ক্ষমতা আসবো এবং তার যে নির্দেশে, তার যে পরামর্শে হ্যাঁ যে সুন্দরভাবে দেশটা গঠন করার জন্য সে আদেশবাণী দিতেছে, সেই আদেশ করে দেশটাকে চালা একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। জামাতের যে বর্তমান কার্যক্রম, জামাতের বিপক্ষেও কিন্তু অনেক দুর্নাম বা অনেক বদনাম শোনা যাচ্ছে, তো সেই দিকগুলো আপনি কিভাবে দেখছেন? জামাতের কার্যকলাপ, জামাত একটা দল বা সেটা পুরানা দলই। জামাত যদি আসে তাদের কার্যকলাপ ভালো করে যদি সে নির্বাচন করবে, যদি তাদেরকে জনগণে বুদ্ধে পাস করে কোনো সমস্যা নাই, দিতেই পারে। তো তার যার দিন আচরণের উপরে মানুষের ভোট দিবে, আত্মবিশ্বাস থাকতে হবে দেশের মানুষের কাকে আমরা সরকার বানাইলে ভালো থাকবে। তা আমার মনে হয় যে ঘুরাঘেরা আমার যতটুকু অনুমান, আমি বিএনপির দল করি বিদায় নাই, আমি বিএনপির একজন ইউনিয়ন সভাপতি হিসেবেই না, আমি একজন 20-22টা মামলা খাইয়া অনেক অত্যাচার হইয়া আছি দেখে এটা না। আমাদেরকে যদি ভালোবেসে দেশের মানুষের সরকার আমাদের নেতা খেপা না, তাহলে আমরা আশা করি দেশ ভালো করে চালাবে। আর জামাতের কথাটা যদি হাতেরকে বানাতে পারে, তা আমার কাছে খুব সম্ভাবনা যায় না। আর হয়তো বিরোধী দল অবস্থান থাকতে পারে, এরকম একটা আমার সম্ভাবনা। পিয়ার নির্বাচন নিয়ে আপনি কি বলতে চান? পিয়ার বলতে এটা তো হুদায় জামাতের বা বিভিন্ন যে চর্মনায় এরা হইলো হুদায় কথা বলতে হলে। পিয়ার বলতে পিয়ার কি, আমি বুদ্ধিম গোপালগঞ্জ যাইব ময়মনসিংহ, এটা কোনো ক্যাটারি আসে না, এটা কোনো মানুষই গ্রহণ করে নেবে না।
এটা এরা হলো আমার যেমন হলো এরা যেহেতু নির্বাচনে জয়ী হইতে পারবে না বিদায় ব্যাসের দিয়ে লাগাইয়া যাতে একটা নির্বাচন যেতে হয় বা দেশে একটা গলু। এই দেশের মানুষ তো মরতে জানে, 30 লক্ষ মানুষ মা বোন সহকারে ইজ্জত মান জান দিয়ে এই দেশ স্বাধীন আনছে না, আবার স্বাধীন হবে। আবার এই দেশে এরা বড় বড় স্লোগান দিতেছে, এরা এই দেশে মুসলিম কায়েম করব। এটা কোন কায়েম চালাইয়া যেতেছে? এই কায়েমটা তো বিগত 5ই আগস্টের আগে ছিল না। ওরা হঠাৎ করে কই থেকে আসছে? ওরা কি, এরা কোন দেশি? হ্যাঁ, তালেবান না এই এরা কোনো পন্থীবাদ? জো বাইডেন আগের সরকার থাকতে শেখ হাসিনার কাছে যে আজীবন আপনি এই বাংলাদেশে ক্ষমতায় থাকবেন যদি আপনার এই অংশটা আমাকে দিয়ে দেন। শেখ হাসিনা বলছে যে আমি তো ক্ষমতায় থাকার জন্য এই দেশে না, এই দেশের জনগণের জন্য, এই দেশের জনগণের জন্য আমি থাকি, আমি আমার জায়গা দিয়ে আপনার আমি আজীবন ক্ষমতায় থাকবো, এই ক্ষমতা আমি শেখ হাসিনা চাই না। তখন জায়গাটা উল্লেখ করছে যে চিয়ানমাটি, সে চিয়ানমাটিতে আমেরিকা কি পারমাণবিক স্থাপন করত, স্থাপন করলে তার আমেরিকার সুবিধা, এতে তো বাংলাদেশের শূন্য। এই স্বাধীনতা কোন হয়? স্বাধীনতা রক্ষা করতে জো বাইডেন দেবে কানে আঙুলটা দেখাই দিয়েছিল শেখ হাসিনা। আল্লাহর রহমত আছে, আল্লাহর অশেষ রহমত আছে, তার প্রতি আল্লাহর সাহায্য আসিবিদা হায়াত আছে, ইন্ডিয়া আছে, দিল্লিতে বাচ্চা আছে, এটার ফসল অবশ্যই আসবে। আর যে সাজি যে আনছে ইন্নুচাজি আমেরিকার সেনাবাহিনী সেনমাটিতে নিয়ে বসাইছে, এটা তো এই দেশের জনগণেও বুঝবে, বিশ্বের মানুষও বুঝতেছে, চিন্তা করতেছে যে সেনমাটিতে আমেরিকা সেনাবাহিনী কেন আর আমনে কেলা। এটা নেও যে চিন্তা করার সাধারণ পাবলিক থেকে, আমার মতো মূর্খ মানুষ থেকে, যারা আপনারা শিক্ষিত সচেতন, আপনারা জ্ঞান আরও অনেক আগে না। এই দেশের মানুষ তো মরতে জানে, 30 লক্ষ মানুষ মা বোন সহকারে ইজ্জত মান জান দিয়ে এই দেশ স্বাধীন আনছে না, আবার স্বাধীন হবে। বিগত শেখ হাসিনার আমলে বা খালেদা জিয়ার আমলে বা এরশাদ সরকারের আমলে আমরা এই দেশে যা দিকে গেলাম এই ধরনের কোনো প্রকৃতি আকৃতি ছিল না। ওই বাহিনীটা যে কোন জায়গা থেকে চালু হইলো বা কোন জায়গা থেকে এই সরকার কি তারা দিতেছে, ওইটা আমাদের মেধায় ধরে না, আমাদের জ্ঞানে ধরে না, এটা দৃষ্টিভঙ্গিতে। এখন এই যে মাথার ভাঙতেছে, ওই যে নোরা পাগলারে পুড়িয়ে লাইছে, আমি একজন মুসলমান, আমি নামাজ পড়ি আর না পড়ি আল্লাহরে তো চিনি, বিশ্বাসী আমি আমার আল্লাহ। কিন্তু একটা বিশ্বাসী মানুষ বা একটা মানুষ জানাজা পড়ে কব্বরে দেওয়ার পরে সেই লাশটাকে আবার কুড়াইয়া তুললে আল্লাহ একবার ডাক দেয়, এই লাশটারে উড়াইয়া পেট্রোল দিয়ে জ্বালাইয়া দেওয়া, এটা কি বাংলাদেশের না বিশ্বের কোনো ইতিহাসের মানচিত্রের মধ্যে মুসলমানের বা মুসলিম দায়িত্ব পরে কি? আবার এই দেশে এরা বড় বড় স্লোগান দিতেছে, এরা এই দেশে মুসলিম কায়েম করব। এটা কোন কায়েম চালাইয়া যেতেছে? এই কায়েমটা তো বিগত 5ই আগস্টের আগে ছিল না। ওরা হঠাৎ করে কই থেকে আসছে? ওরা কি, এরা কোন দেশি? হ্যাঁ, তালেবান না এই এরা কোনো পন্থীবাজ? ওটা কোনোটাই বোঝা যাইতেছে না, লেয়া ভাষায় বোঝা যাইতেছে এরা আল্লাহর পক্ষ থেকে আছে, কিন্তু কাজে দেখা যাইতেছে মকরমে পরিণত। ওইগুলার থেকে সরকার ইনুস এই দেশের প্রধান হয়েছে, উপদেষ্টারা এদের ভিতরে কি চলতেছে ওইটা এই দেশের জনগণই অনুভব করবে। আর যদি কোনোদিন এই রাজপথে শেখ হাসিনা সরকার ফিরে আসে, শেখ হাসিনার যে মুক্তি সংগ্রামের যে কমিটি প্রতি ওয়ার্ডে প্রতি গ্রামে সারা সমগ্র বাংলাদেশে যে কন্ট্রোলটা ছিল, এটা তো এই দেশের জনগণ অনুভব করা। বিএনপি সরকার কতটুকু পারবে সেটাও আমার জানার বিষয় না। মনে হইতেছে বিএনপি সরকারের বায় ফালাই দিছে। এই দেশে ইসলাম, এরা নাম ইসলাম, আহলে বায়াত তরিকতের মানুষ হয়েছে দিনের ইসলাম, কর্মের ইসলাম, শান্তির ইসলাম। আর এরা হয়েছে রক কাটবো, ফিডাইব, মানতে না করে মানন লাগবো। এই ইসলাম তো এই দেশে চালু হওয়ার কথা না, কিন্তু এই ইসলাম চালু হইলে এই দেশে কি পরিণতি হবে এটা আমাদের ধারণা। দুর্গাপূজা চলাকালীন সময় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে। যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি ও
বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ মণ্ডপ সমূহের প্রবেশ পথে 15টি আশি স্থাপন করা হবে এবং প্রয়োজনে মিটার ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপের আশেপাশে পুলিশি নজরদারি থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে ওনাদের লোক নিয়োগ করবেন। আমি পূজা উদযাপন কমিটি যে নেতৃবৃন্দ এখানে আছেন, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওই সকল ব্যক্তি নিয়োজিত হয় কিনা সেটা আমাদেরকে জানাবেন বা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানাবেন, কারণ ওনাদের ব্যাপক সংখ্যক লোক এইবার নিয়োগ করা হবে পূজা মণ্ডপে। ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের দুর্তথ্য বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হবে। পূজা মণ্ডপের পরিবেশ পথে অপরিকল্পিত অননুমোদিত অস্থায়ী দোকানপাট স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। পূজার নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য উচ্চতর পুলিশ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও সেবা সংস্থাসমূহের সাথে সার্বক্ষণিক সমন্বয় থাকবে। পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আমাদের ভক্তবৃন্দ চলে যাওয়ার পর মণ্ডপ যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে, সেই জন্য রাতের বেলা কমপক্ষে 2 জন স্বেচ্ছাসেবক পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন। পূজা উদযাপন কমিটি আছে, সেই কমিটির লোক অবশ্যই রাত্রি 10টা থেকে ভোর পর্যন্ত ভক্তবৃন্দ আবার আসা পর্যন্ত দয়া করে থাকবেন। আপনারা কাউকে একা রেখে যাবেন না। আমার পুলিশ, আনসার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে লোক ওনারা থাকবে, কিন্তু সাথে অবশ্যই আপনাদের 2 জন লোককে রাখবেন। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুরোধ করেছে, ওনারা ছিলেন, সেই অনুরোধের প্রেক্ষাপটে আমি এই অনুরোধটা এখানে করলাম। যে পরিমাণ পুলিশ অফিসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ করেছে, এর বাইরে আমি আমার এই মেট্রোপলিটন পুলিশের যে উচ্চতর পুলিশ কর্মকর্তা আছেন তাদেরকেও ফ্রিকুয়েন্টলি পূজা মণ্ডপগুলো ভিজিট করার জন্য অনুরোধ করছি এবং ওনারা আজকে থেকেই করবে। তাছাড়াও থানা পুলিশ, থানা ফাঁড়ির যে সমস্ত লোক আছে, আমরা সবাই পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য কাজ করে যাব, নজর রাখবো। আমি আশা করি গত বছর পট পরিবর্তনের পর যে পরিবেশ ছিল, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এত ভালো ছিল না, নানা ধরনের জটিলতা ছিল। এবার সেই পরিস্থিতি নেই। এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সুসংগঠিত হয়ে গেছে। করবেন নেই, আমরা কাজ করতেছি এবং কোন রকম কোনো সমস্যা হবে না। আমি আশা করি নিরাপত্তা জনিত কোনো ঘটনা ঘটবে না। তবে সবসময় দুষ্কৃতিকারী থাকে, সব সমাজেই থাকে, সব দেশেই থাকে। সেই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব যাতে সুরক্ষিত হয়, তারা যাতে কোন রকম কুমতলব বাস্তবায়ন করতে না পারে, তার জন্য আমাদের যেরকম সজাগ থাকতে হবে, তেমনি পূজা উদযাপন কমিটির লোকজনকেও আমি রিকোয়েস্ট করব আপনারাও সজাগ থাকবেন, কোনো দুষ্ট ব্যক্তি যেন কোনো দুষ্টামি। কারাবন্দের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নুরুল মজিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার সকাল 8:10 তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন নুরুল মজিদ। হাসপাতাল সূত্র জানিয়েছে, অসুস্থ অবস্থায় 27শে সেপ্টেম্বর তাকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, অবস্থায় অবনতি হলে নুরুল মজিদকে গতকাল রবিবার বিকেলে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকালে তিনি মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেছেন, ময়নাতদন্তের জন্য নুরুল মজিদের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদকে গ্রেফতার করেছিল র্যাব। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একজনের কালানি হয়েছে, তাহলে আমরা ওনার দলকে বাদ দিয়ে তাহলে লাভ করলো। ওনার খারাপ কি ছিল? আমার কথা হলো ওনার খারাপ কি? এখন তো দেখতেছি, মনে করেন পয়লা ধুইলা যেমন ময়লা যায় না, এরকম সব সরকারি এরকমই। উনি যদি স্বৈরাচারী করে থাকে, উনি যদি খারাপ করে থাকে, তাহলে তোমরা কি করবেন? ওনার খারাপ কি ছিল? আমরা সংস্কারের নামে এটাই দেখতেছি, 1 টাকা জিনিস 10 টাকা করছেন। আমরা স্বাধীন আমরা একটাই মানি, 71 মানি, 24 কোনো স্বাধীন নাই। এটা হলো কোনো উদ্ভট একটা। আর এখন সেনাবাহিনী মানুষ কি করবে নাকছে? জুতা দিয়ে মারবে নাকছে। তাহলে ওই শেখ হাসিনা আমরা অযথা দোষ দিয়ে লাভ কি? আমরা তো ভাবছিলাম যে 5 আগস্টের পরে মনে হয় দেশের মধ্যে কোনো অন্যায় বিচার থাকবে না, বা কোনো আইন শৃঙ্খলা ঠিক হবে, বা কোনো চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, ধর্ষণ কোনো কিছুই থাকবে না। এখন তো দেখতেছি 5 আগস্টের আগের চেয়ে এখন 10 গুণ বাড়ি গেছে। তাহলে আমরা কি স্বাধীন করলাম? তাহলে রক্তপাত দিয়ে লাভ কী হলো? রক্তপাতটা দিয়ে লাভ কী হলো? দেখেন যে বৈষম্য, এই যে বৈষম্য যারা বলে, বৈষম্য কি দূর করে পাইছে? চাঁদাবাজি কি দূর করে পাইছে? লুটপাট বন্ধ করে পাইছে? এই আগুন সন্ত্রাসী যারা করবে নাকছে, এগুলো কি দমন করে পাইছে? তাইলে লাভ কী হলো? আমি যদি খারাপ করে থাকি, আপনি ভালো করে দেখান, তাহলে সেন মানুষ আপনাকে ভালো বলবো, তাই না? এই উড়াল সেতু করছে, উড়াল সেতু দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাইতেছে না, মানুষের উপকার হইতেছে না। আগে গাজীপুর যেতে 3-4 ঘন্টা সময় লাগছে, এনকে আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে যাওয়া যাইতেছে। এটা মানুষের জন্য উপকার হবে নাকছে না? ওই টুল দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠবে নাকছে, তো এটা সরকারের লাভ হইতেছে না, জনগণের উপকারে আসতেছে না, আপনার দেশের জন্য ভালো হইতেছে না। তাহলে ওই শেখ হাসিনা আমরা অযথা দোষ দিয়ে লাভ কি? দোষটা কীভাবে দেবো আমাকে বলেন। আপনার এই যে পদ্মা সেতু, দক্ষিণ অঞ্চলে যারা থাকে তারা মনে করেন আগে লঞ্চ দিয়ে যাবার ধরলে আপনার 2 দিন লাগছে, এখন দাঁত মানজিতে আপনার যায় পৌঁছা। দক্ষিণ অঞ্চলের জন্য উপকার হয়েছে না? আপনার পদ্মা সেতু দিয়ে আপনার লক্ষ লক্ষ গাড়ি এখন যাবা নাকছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখন সরকারের হাতে আসবে নাকছে। এটা কি সরকারের জন্য ভালো না? দেশের জন্য ভালো না? জনগণের জন্য ভালো না? তাহলে আমরা যথা আন্দাজেই একজনে খালি দোষারোপ করিয়ে দেশকে অস্থিতিশীল করি, তাই না? বর্তমান সাধারণ জনগণ আমরা যেরকম অসহায়, পুলিশও ওরকম অসহায়। তার কারণ যে চাঁদাবাজি করবে নাকছে, যদি পুলিশ যদি ধরবে যা, এটা আওয়ামী লীগের দোষর, পুলিশকে অপমান করে, তাহলে আইন শৃঙ্খলা কই থাকলো? আগে আমরা সেনাবাহিনীর নামে আমরা আমার তো আর বেশি বয়স হয় নাই, তবুও যতটুক বয়স হয়েছে যে সেনাবাহিনীর নাম শুনলে পরে কারো গলার মধ্যে পানি থাকে না, যে সেনাবাহিনী আসবে নাকছে রে। আর এখন সেনাবাহিনী মানুষ কী করবে নাকছে? জুতা দিয়ে মারবে নাকছে, ক্যান্টনমেন্ট ঘিরাও করবে চাবা নাকছে। মনে কিছু ইউটিউবের কাছে বক্তব্য দেয় জিল্লার নেতা, ওর পিছিয়ে মেরে 10টা লোকও নাই। এটা আমরা সমর্থন করে, আমরা চাই সব দলে অংশগ্রহণ করুক। বাংলাদেশ জন্ম সৃষ্টি একজনের কালানি হয়েছে, তাহলে আমরা ওনার দলকে বাদ দিয়ে তাহলে লাভ করলো। ওনার খারাপ কি ছিল? আমার কথা হলো ওনার খারাপ কি? উনি যদি স্বৈরাচারী করে থাকে, উনি যদি খারাপ করে থাকে, তাহলে তোমরা কি করবে নাকছে? ওরা যদি মানুষকে মিথ্যা মামলা দিয়ে থাকে, ওরা যদি খুন গুম যদি করে থাকে, তাহলে তোমরা কি করবে নাকছে? আন্দোলনের এটা মামার বাড়ি হয়ে গেছে, মামার আবদার হয়ে গেছে, তাহলে তোমরাই দেশ চলার মানিকছো, তোমরাই রাস্তা অবরোধ করিয়া স্বাধীন বাংলাদেশ কবা নাকছো। তাহলে এটা কোনই জনগণের ভোগান্তি করিয়া কোনই? এই যে ধরেন বিভিন্ন কলেজের ছাত্ররা রাস্তাঘাট অবরোধ করিয়া মানুষের ভোগান্তি করিয়া 5 দিন 6 দিন 7 দিন 10 দিন করিয়া মানুষের ভোগান্তি করলো অল বাংলাদেশ শুদ্ধে, তাহলে এটা কোন স্বাধীন? আপনি জায়গা জায়গা লুটপাট করবে নাকছে, চাঁদাবাজি করবে নাকছে, মানুষের বাড়ি ঘর দখল করবে নাকছে, আপনি বাড়ি ঘর আগুন দিয়ে জ্বলাবা নাকছে। এটা কি? একজন যদি অন্যায় করে থাকে, ওর আইনের আওতায় আনেন, আইনিও বিচার করেন, তাহলে এটা কোন বিষয়? আমরা স্বাধীন আমরা একটাই মানি, 71 মানি, 24 কোনো স্বাধীন নাই। এটা হলো কোনো উদ্ভট একটা। কিন্তু তারপরেও এটা যারা করছে বা যারা এই আন্দোলনটা করছে, তারপর মুখে আইন শুনবে নাকছি যে এটা কোনো কুড়া আন্দোলন ছিল না, এটা কোনো ছিল না, এটা হাসিনাক না মানি, এটা ষড়যন্ত্র ছিল, এটা প্ল্যান ছিল। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে যে হাজার হাজার পুলিশ মরল, তাহলে এটা বিচার কেউ চায় না কে? শুনেন, ছাত্ররা যে নতুন দল নিয়ে খুলছে, তাই না? ছাত্র ঘরে এটা করা কাম ছিল যে তারা আরো 2-4-5 বছর। 24 তো কিছুই না, 24 তো একটা পারিবারিক ঘটনা। তো ছাত্ররা মনে করেন যে মুক্তিযোদ্ধারা আহ্বান করছে, রাজাকারের পোলাপান বিধে আহ্বান করছে। মুক্তিযোদ্ধার বিষয়টা যে বলছেন, মুক্তিযোদ্ধারা হলো আমাদের দেশের অনেক তাদের মুক্তিযোদ্ধাদেরকে মাথা তুলে রাখার মতো, কারণ তাদের
কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি এবং কি আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি। হ্যাঁ, তারারে আমরা ভুলার মতো না। কিন্তু কি এখন যে এনসিপিরা বা ছাত্ররা মুক্তিযোদ্ধারা যে অপমানগুলো করছে, ওরা মনে করেন যে রাজাকারের পোলাপান বিদায় তাদেরকে অপমান করছে, মুক্তিযোদ্ধারা অপমান করে। কারণ আর না হলে মুক্তিযোদ্ধারা অপমান করার মতো লোক না, কেউ নাই। হ্যাঁ, তো ছাত্ররা মনে করেন যে মুক্তিযোদ্ধারা অপমান করছে, রাজাকারের পোলাপান বিদায় অপমান করছে। আরে কই 1971 বলেন আর কই 24 বলেন, 1971 সালে যারা সংগ্রাম করছে, মুক্তিযুদ্ধ করছে, তারা কোথায়? আর এনসিপি এখন 24 কোথায়? 24 তো কিছুই না। 24 তো একটা পারিবারিক ঘটনা। আর 71 সন্ত ছিল সারা বাংলাদেশ নিয়ে এবং কি অন্য রাষ্ট্রের সাথে মুক্তিযুদ্ধ করে তারা দেশ স্বাধীন করছে। আর এখন 24-এর এরা কি? এরা তো কিছুই না। মুক্তিযোদ্ধারে তো বাধা দিতেই হবে, কারণ তারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে আনছে। তাদেরকে তো বাধা দিতেই হবে। কিন্তু এখনই যে মনে করেন যে মুক্তিযুদ্ধ হয়ে গেছে গা, হ্যাঁ, ছাত্ররা মুক্তিযুদ্ধ হয়ে গেছে গা, পুলিশ প্রশাসনের সাথে বা সাধারণ লোকের সাথে ঝগড়া করে গিয়ে হেরা মুক্তিযুদ্ধ হয়ে গেছে গা, তাদেরকে তো বাধা দেওয়া সরকার, এটা আমাদের দৃষ্টিতে মনে করি না আর কি। রাষ্ট্রকে কায়েম করার জন্য, দেশ সুন্দরভাবে পরিচালনা করতেছে জননেত্রী শেখ হাসিনা করতেছিল, তাদেরকে এই এখন যে নতুন পোলাপানরা আছে তারা সরাই দিছে দিয়ে আমাদের সাধারণ লোকের বিপদ ডাকি আনছে আর কি। আমরা ঘর থেকে বাড়ি পারি না, ঠিকমতো চলাফেরা করতে পারি না, ইনকাম সোর্স নাই, এইভাবে আর কি আমরা আছি আর কি। জুলাই যোদ্ধারা আমাদের কাছে কিছু না, এরা আমাদের কাছে কিছু না। ভারতের তামিলনাড়ু রাজ্যে নিজের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে 40 জনের নিহত হওয়ার ঘটনায় শোকে মুষড়ে পড়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। তামিলনাগা ভেট্রি কাজাগাম নামের রাজনৈতিক দলের প্রধান তিনি। দলীয় সূত্রে বরাতে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। গত শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল লোক সমাগম হয়। এক পর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে পদদলিত হয়ে নারী শিশু সহ 40 জন মারা যান, আহত হন প্রায় 100 জন। টিভিকে সূত্র গতকাল জানিয়েছে এ ঘটনায় শোকে মুষড়ে পড়েছেন বিজয় থালাপতি। তিনি এতটাই মুষড়ে পড়েছেন যে ওই ঘটনার পর থেকে কিছুই খাননি। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে 20 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়। পাশাপাশি আহত প্রায় 100 জনের প্রত্যেককে 2 লাখ রুপি দেওয়ার আশ্বাস দেন তিনি। জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ। এতে টিভিকের 2 শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। ওই সূত্র জানিয়েছে এ ঘটনায় সিবিআই অথবা আদালতের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত চায় টিভিকে। আগামীকাল আদালতের শুনানি। এরপর বিজয়ের সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর দেখা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সূত্র আরও জানিয়েছে ঘটনার পর বিজয়কে অবিলম্বে কারুর ছেড়ে যেতে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর তিনি ঘটনাস্থল ছেড়ে চেন্নাই চলে যান। ইস্ট কোস্ট রোড সংলগ্ন নীলস্কারাইয়ে বিজয়ের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এরপর সোমবার সেখানে নিরাপত্তা জোরদার করেছে চেন্নাই পুলিশ। হুমকি পেয়ে নিরাপত্তা কর্মীরা দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল বাসভবন প্রাঙ্গণে ব্যাপক তল্লাশি চালায়। সূত্র আরও জানিয়েছে সম্ভাব্য কোনো হুমকি নেই জানার পর সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বাসভবনের প্রতিটি অংশ সাবধানতার সঙ্গে পরিদর্শন করেছেন। এর আগে হতাহতের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টিভিকের দেওয়া এক পোস্টে 51 বছর বয়সী বিজয় মৃত ও আহত ব্যক্তিদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমার হৃদয়ে যে ব্যথা অনুভূত হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো না। একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন হোক, দেশে একজন নির্বাচিত সরকার আসুক। 17টা বছর আমার ভোট আমি দিতে পারিনি। ব্যক্তিগত মত হন কাকে দিব? বিএনপি হইল লুটেরা পার্টি, চাঁদাবাজি, জামাত হইল পাকিস্তানি, শিবির হইল রগ্গারা পার্টি। সরকার যেই আসুক, আমরা একজন ভালো সুষ্ঠু নির্বাচনে আমরা সরকার আসুক। সুষ্ঠু নির্বাচন দিতেও পারবে না আর করতেও পারবে না। যদি যে কোনোভাবে একজন সরকার আসে তাহলে দেশের লাগিয়ে খুবই ভালো। শেখ হাসিনা তো খারাপ করছে না, খারাপ করছে তো মানে দেশের রাজনীতিবিদ
পড়াই খারাপ করছে। এই তো তার সাদাবাড়ি, এই গুণ খুন মামলা হত্যা, এই সব দিক দিয়েই খারাপ করছে। আওয়ামী লীগ নির্বাচনে বৈধ এরা করবো কেমনি? এরা যে অবস্থা ওই বাংলাদেশ করে গেছে, এই অবস্থা তো এরা নির্বাচন করতে পারবে না। এইটা তো আমি যে দল করি তারই দেবো, এর বাহির তো যাইতে পারবো না। ভালো দিক যখন তো সরকার নাই, যখন তো দিক তো পাল্টিয়ে গেছে, সরকার আসছে দিক পাল্টিত। এইটা তো বিভিন্ন এই সংগঠনের থেকে এইটা করতেছে, করিয়া সমালোচনা করতেছে, এই সরকারের উপর একটা প্রভাব পাল্টাছে। সরকার যেই আসুক, আমরা একজন ভালো সুষ্ঠু নির্বাচনে আমরা সরকার আসুক। না এরা কি নির্বাচন করবো আর কি নির্বাচন আসবে? তো এই গ্রামে এরা জানি না, মানুষ চিনি না, এরা কি নির্বাচন করবে? এরা কি ঢাকা শহর বই তাহলে কি রাজনীতি হবে আর এই নির্বাচনে আসতে পারবে? আস্থার হেও তো একটা বড় দল, আস্থা কারা করছে না, দেশও হয়ে আইলে ভালোই চালাইবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই, কারণ এই রাজশাহী ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে, বিশ্ববিদ্যালয়ে। এই যে সরকার স্থগিত রাখছে, তার খাবারে কুলাইছে না, এর পরবর্তীতে নিচে। এই সুবাদে আমি বলতেছি আরো মানে জায়গায় জায়গায় এই হয়েছে, এরকমই রাজশাহী ভার্সিটির মতোই, যার জন্য জাতীয় নির্বাচনটা এই সরকারে করতে পারবে না, ইচ্ছাও তাদের না করারই। দামাচাপা দেয়া মানে সরকার গঠন করে এলানি। বর্তমানে মুক্তিযোদ্ধারা এরকম সুযোগ সুবিধা পাইছে, জনসাধারণও এরকম সুযোগ সুবিধা পাইছে, এবং বিধবা ভাতা দরিয়া, বয়স্ক ভাতা দরিয়া এবং গর্ভবতী ভাতা দরিয়া, সব কিছু মানে পুঙ্গু ভাতা সব কিছু শেখ হাসিনা দেখেছে। সুস্থ হওয়ার সম্ভাবনায় আশা করতেছি আমরা, একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন হোক, দেশে একজন নির্বাচিত সরকার আসুক, ওইটাই আমরা আশা করতেছি। 17টা বছর আমার ভোট আমি দিতে পারিনি, ভোট কানায় গেলাম, বললে ভোট দেওয়া হয়েছে, কে দিছে কোন সময় দিছে তাও আমরা বলতে পারি না। তবে আমার ভোটটা যেন আমি দিতে পারি, বা একজন নির্বাচিত সরকার আসুক। আমরা উন্নয়নমূলক কাজ হয়েছে এইটাও দেখতেছি, আবার দেশের ক্ষতি হয়েছে এইটাও দেখতেছি। কারণ মানুষ, আমরা তো আবার এই যে এই তো বুঝি নাই যে এই দেশ থেকে কি করছে না করছে, এইগুলো আমরা জানি না, কিন্তু মানুষের মুখে বলা করে যে শুনি যে দেশের বিরাট ধরনের ক্ষতি হয়েছে। আমার কাছে এরকম কোনো ক্ষতি হয়েছে এরকম মনে হয় না। তবে এই যে হামলা দিয়ে একটা মিটিং কিনো করতে আসছে না, বইতে আসছি না, আমি সাধারণ মানুষ, আমিও জেল কাটছি, বিএনপির পক্ষে থেকে আমি জেল কাটছি। আমি শুধু বিএনপিকে সমর্থন করি, বিএনপিতে ভোট দিই, এইটুকুই আমি জানি। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে মিশে কাজ করতে হবে, জনগণকে ভালোবাসতে হবে। প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে দেশ চালিয়ে গেছে, এইভাবে তার আদর্শে যেন দেশটা চলে, এইটুকু আশাই করতেছি। জামাতের রাজনীতি দেখে আমরা পছন্দ করি না। স্বাধীন দেশে আমরা স্বাধীন ভাষায়, স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলতে চাই। জামাতের রাজনীতিকে আমরা পছন্দ করি না, ওটা একটা রাজাকার দল, এগুলো আমরা চাই না। বর্তমান সময়ে যেটুকু দেখলাম যে একটা লোক খারাপ হইতে পারে। জামাত তো এটা বাংলাদেশের রাজনীতি করে না, এরা পাকিস্তানের রাজনীতি করে। ভোট কারে দিব না। নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই, কারণ এই রাজশাহী ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে, বিশ্ববিদ্যালয়ে। এই যে সরকার স্থগিত রাখছে, তার খাবারে কুলাইছে না, এর পরবর্তীতে নিচে। এই সুবাদে আমি বলতেছি আরো মানে জায়গায় জায়গায় হয়েছে, এরকমই রাজশাহী ভার্সিটির মতোই, যার জন্য জাতীয় নির্বাচনটা এই সরকারে করতে পারবে না, ইচ্ছাও তাদের না করারই। দামাচাপা দেয়া মানে সরকার গঠন করে এলানি। বর্তমানে মুক্তিযোদ্ধারা এরকম সুযোগ সুবিধা পাইছে, জনসাধারণও এরকম সুযোগ সুবিধা পাইছে, এবং বিধবা ভাতা দরিয়া, বয়স্ক ভাতা দরিয়া এবং গর্ভবতী ভাতা দরিয়া, সব কিছু মানে পুঙ্গু ভাতা সব কিছু শেখ হাসিনা দেখেছে। এখন পর্যন্ত এই যা কতটুকু ঠিক আছে জানি না। আর মুক্তিযোদ্ধারা তো এই খালি ভাতাটা কোনোভাবে দিতেছে, আর কোনো সুযোগ সুবিধা নাই। আমি যে গড্ডার বইয়া কথা বলতেছি, এই গড্ডা প্রধানমন্ত্রীর দেওয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া। এরম গড় আরো মানে সারা বাংলাদেশ দেওয়া রাখছে, কিন্তু অনেকগুলিও বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় না মানে নির্বাচন করতে না দেয়, তাহলে দেশটার মধ্যে একটা বিরাট গন্ডগোল হবে। জামাত তো এটা বাংলাদেশের রাজনীতি করে না, এরা পাকিস্তানের রাজনীতি করে। এরা দেশটারে পাকিস্তান বানাইতে চাইতেছে, তাদের চিন্তাধারাটা পাকিস্তান, এই দেশটারে পাকিস্তান বানাবে। বঙ্গবন্ধুর 32 নম্বর বাসা মানে বাড়ি ভাঙিয়েছে, এই যে তোর মানে এই বঙ্গবন্ধুর ছিল না, তো সরকারিভাবে হাসিনা দিয়ে দিছিল জাদুঘর হিসাবে।
এইটাও ভাঙছে। মানে আওয়ামী লীগের মানে এই কোনো কিছু অস্তিত্ব রাখে নাই আর কি। জামাত শিবির এরা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, ৭১-এর যুদ্ধ বিশ্বাস করে না, ২৪-এ যে সারা বলতেছে ২৪-এ কোন দেশের সাথে যুদ্ধটা করছে, কোন মানচিত্র টানছে। ৭১-এ তো একটা আর একটা দেশের সাথে যুদ্ধ হয়েছে এবং একটা মানচিত্র আইছে, কিন্তু ২৪-এ কি হয়েছে? ২৪-এ তো মানে লুটপাট হয়েছে, ২৪-এ লুটপাট হয়েছে, আর যুদ্ধ হয় নাই। বিএনপি রাজনীতির সম্বন্ধে সত্য কথা যেটা, আওয়ামী লীগ ১৭ বছরে যা না করছে এরা ১৭ দিনের চেয়ে বেশি করছে। বিএনপি হইল এটা কুনি পার্টি, কুনি সংগঠনটা এগিয়ে যাবে দূরের কথা, এটার বছর নিয়ে আছে কিনা বা ইলেকশনের পর্যন্ত তাই কিনা এই যে সন্দেহ, এ তো কোনো নাই, কার্যক্রম নাই। আর এরা যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়ে যে এই পার্টির কাজ করতেছে, টাকা পায় কই? টাকা কে দেয়? এ তো বিদেশি টাকা, বিদেশিরা টাকা দিতেছে, হয়তো পাকিস্তান না হয় অন্য দেশ না পাকিস্তান থেকেই এরা সহযোগিতা পাইতেছে, আর পাকিস্তানের গানে এরা বেশি গায়। ২৪-এ যে ঘটনাটা পার্থক্য করে এটা কোনো ব্যাপারই না, ৭১-এর সাথে কোনো তুলনা চলে না। ২৪-এর ৭১-এ দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু মানে নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মুক্তিযোদ্ধাদের মানে আহ্বান করছে যে যেখানে আসো, যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো, এ দেশ স্বাধীন করতে হবে। আমরা এইভাবেই যা কিছু আছেন তা নিয়েই আমরা প্রস্তুত, এবং আমরা পাঞ্জাবিরা সাথে, বিহারিরা সাথে, পাকিস্তানিরা সাথে যুদ্ধ করিয়া ৯ মাস, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করিয়া এরপরে আমরা এই দেশকে স্বাধীন করতে পারছি। একটা মানচিত্র এবং একটা বাংলাদেশ হিসাবে স্বীকৃতি আমরা পাইছি। আর ২৪-এর তো এদের কোনো ইয়েই নাই। ২৪ তো যে একটা মানে বঙ্গভবনে তারা গিয়া ঢুকিয়া যা করছে, যুদ্ধ কাটাতে যুদ্ধ করছে, কটা গুলি ফুটাইছে, একটা গুলিও তো ফুটে নাই। তারা এই যে তো লুটপাট করছে, লুটপাট করিয়া দেখছি যে শেখ হাসিনার বাসার হাঁস লই আইছে, ফাবদা লই আইছে, শাড়ি লই আইছে, হারমোনি লই আইছে, তার যে ঘরের জিনিসপত্র তারা এই যে যুদ্ধের জিনিস, এই যুদ্ধ, এটা যুদ্ধ কয়। বাংলাদেশ অন্তত আরো ৫০ বছর পিছনে পালায় দিছে। যদি শেখ হাসিনারে আবার প্রধানমন্ত্রী হিসাবে আনে, তাহলে হয়তো এই দেশ আবার সুস্থভাবে চলবে, না হয় এই দেশ কি হয় যে বলতে পারবো না। ব্যক্তিগত মত হন কাকে দিব? বিএনপি হইল লুটেরা পার্টি, চাঁদাবাজি, জামাত হইল পাকিস্তানি, শিবির হইল। জামায়াতে ইসলামের দলীয় লোগো পরিবর্তন হচ্ছে। গেল রবিবার জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নতুন লোগোটি সামনে এসেছে। আগের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহ এবং পবিত্র কোরআনের আয়াতের একটি অংশ আকিমউদ্দিন নতুন লোগোতে দেখা যায়নি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে জামায়াত এখনো লোগো পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। জামায়াতের বর্তমান লোগোতে সবুজ গম্বুজের ভেতর লাল হরফে আরবিতে আল্লাহ লেখা রয়েছে। তার উপরে সবুজ রঙে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, আর সবুজ গম্বুজের গোড়ায় সাদা রঙে লেখা পবিত্র কোরআনের আয়াত আকিমউদ্দিন। আজ নতুন যে লোগো সামনে এসেছে সেখানে সবুজ গ্রন্থের উপর উদীয়মান সূর্য দেখা যায়। লোগো পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নতুন আঙ্গিকে এই লোগো করা হয়েছে। জামায়াত আমিরের গুরুত্বপূর্ণ দুটি বৈঠকে আজ এটি প্রদর্শন করা হয়েছে। এটা আলাপ আলোচনার ভিত্তিতে হচ্ছে, এটা নিয়ে আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে অ্যাড্রেস করব। তো কনসেপ্টটা যেটা আনা হয়েছে হলো এটা কলম আছে, দাড়িপাল্লা আছে, লাল সবুজের পতাকা আছে। একটা লাল সবুজের পতাকা বাংলার ভূখণ্ডে আমরা একটি নলেজ বেসড, ইনসাফ, জাস্টিস বেসড সোসাইটি, যেখানে মানুষের অধিকার থাকবে সকল ধরনের মানুষের, ধর্ম বর্ণ নির্বিশেষে।
তবে এটি প্রস্তাবিত লোগো চূড়ান্ত নয়। আরও কয়েকটি লোগো তালিকায় রয়েছে, সেখান থেকে যাচাই বাছাই করে আগামী মাসে এই লোগো চূড়ান্ত করা হতে পারে। সেক্ষেত্রে এই লোগো বাদ হয়ে যেতে পারে। তবে এই লোগো থেকে আল্লাহ শব্দটি বাদ দেওয়া হয়নি বলে দাবি। দিনাজপুরের খানসামা উপজেলার ভেরবেরি ইউনিয়ন পরিষদ হলরুম থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির বিক্রির জন্য রাখা 51টি 2 লিটারের সয়াবিন তেলের বোতল চুরি হয়েছে। ঘটনায় জড়িত উপজেলার টঙ্গুয়া দলবাড়ি এলাকার লিমন ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে 29টি 2 লিটারের সয়াবিন তেলের বোতল উদ্ধার করা হয়েছে। টিসিবির ডিলার মোহাম্মদ রেজাউল করিম এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত 24শে সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণের পর অবশিষ্ট চাল, ডাল, তেল ও চিনি ইউনিয়ন পরিষদ হলরুমে রাখা হয়। পরে 26শে সেপ্টেম্বর বিকেলে দেখা যায় 51 বোতল তেল নেই। প্রাথমিক তদন্তে জানা গেছে, জানালার গ্রিলের পাল্লা সরিয়ে তেলগুলো চুরি করা হয়েছে। খানসামা থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানিয়েছেন, আটক যুবককে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। টিসিবির তেল চুরির ঘটনায় তদন্ত চলছে এবং বাকি তেল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডক্টর ইনুসের কথা যে আমরা বলি, উনি নোবেল জয়ী, তারপরে বিশ্বের মধ্যে নাম করছে, ওটা করছে। আঙ্গর জনগণের কানে কি করছে বাংলাদেশের মধ্যে দেখেন তো। ডক্টর ইনুস কি কাউকে বলে পাইছে যে রাস্তাঘাটে একটা প্রস্রাব পায়খানা দিয়ে দিলাম? আমরা যে চাল আগে খেয়েছি 40-45 টাকা, বললে এখন খাওয়া লাগে 60 থেকে 70 টাকা। আমরা সংস্কারের নামে এটাই দেখতেছি, 1 টাকা জিনিস 10 টাকা করছেন। আমরা গরিবের মধ্যে একটা মাছ ছিল পাঙ্গাস, আমরা 80-90 টাকা খেয়েছি সরাসরি আম্বিলে। জনগণের জন্য রাস্তাঘাটে, রাস্তার আশেপাশে বা যে কোনোখানে একটা টয়লেট দিলাম বা বাথরুম দিলাম বা প্রস্রাবখানা দিলাম, যে জনগণের মধ্যে প্রস্রাব পায়খানা করো দিছে? জনগণের কোনো সুবিধা দিছে? যে আমি নোবেল জয়ী, আমি পুরা বিশ্বের মধ্যে নাম। গরিব সহায় মানুষ যারা আছে, রিস্কে শ্রমিক কন, গরিব সহায় মানুষ কন, কারো বিয়ের মধ্যে কি 10 টাকা দিছে? কোনো ফকিরে ভিক্ষে দিছে? কোনো লোকে কি কোনো সাহায্য দিছে? যে গরিব সহায় মানুষ যারা আমরা আছি, বাংলাদেশটাই তো গরিব, তাই না? কিন্তু একটা উন্নয়নের জোয়ার হয়েছিল শেখ হাসিনার কালানে, সারা বিশ্বের মধ্যে একটা নাম উঠে গেছে যে বাংলাদেশ উন্নয়ন হইতেছে, উন্নয়নের জোয়ার হওয়া নিচ্ছে। তার কারণ মেট্রো রেল, উড়াল সেতু, পদ্মা সেতু, আপনার বয়স্ক ভাতা থেকে শুরু করি, বিধবা ভাতা থেকে শুরু করি, একজন আমারই মা হোক বা বোন হোক, সে পেটনেট, উনিও 20-25 হাজার টাকা ভাতা পেয়েছে। তাহলে উনি কি না করেছে, কিন্তু তারপরেও উনি সরে নাম হয়েছে। তাহলে তোমরা কি করবে নাকি? 1 বছর থেকে আমরা দেখতেছি উমুকের বাড়ি জ্বলায় দিতেছে, উমুকের অফিস জ্বলায় দিতেছে, উমুকের বাড়ি লুট করে ফেলাইলো, উমুকের বাড়ির মধ্যে আগুন দিল, উমুক জায়গা ডাকাতি হইতেছে, উমুক বাড়ির মধ্যে ধর্ষণ হইতেছে। 7% জায়গা আপনারা 15% ভ্যাট বাড়াইলেন। বাড়ায় কি করলেন? আমাদের গরিবের পেটে লাথি মারলেন। আমরা যে চাল আগে খেয়েছি 40-45 টাকা, বললে এখন খাওয়া লাগে 60 থেকে 70 টাকা। তেলাপিয়া মাছ, কই মাছ আমরা খেয়েছি 60 থেকে 70 টাকা, বললে এখন 250 টাকা খাওয়া লাগে। তাহলে আমরা গরিবের জন্য, এই জনগণের জন্য আপনি আমাদের জন্য কি করলেন? কোনো কিছু করে দেখাচ্ছেন যে এটা আমরা করে গেলাম? তাহলে কিসের সাথে, কিসের আপনার সংস্কার? আমরা সংস্কারের নামে এটাই দেখতেছি, 1 টাকা জিনিস 10 টাকা করছেন। আবার শুনতে আসি যে সয়াবিন তেলের দাম বাড়াবো, ওটার দাম বাড়াবো। আমরা গরিবের মধ্যে একটা মাছ ছিল পাঙ্গাস, আমরা 80-90 টাকা খেয়েছি সরাসরি আম্বিলে। এখন 200-250-300 টাকার নিচে কোনো মাছ নাই। তার মানে কী করলেনটা কি? আজকে যারা এই যে সমন্বয় হয়ে গেছে বা যারা এই যে স্বাধীনের কথা বলবে নেছে, যার বাপ রিক্সাওয়ালা, ওরা কোটি টাকা মালিক হওয়া নেছে, তাহলে এই টাকাগুলো কই পাইল? এই যারা এই যে এনসিপি দল করছে, নাহিদ কন, আসিফ কন, আপনার এই যে সাজিস কন, কন, ওরা তো আমরা শুনছি যে ওরা ঠিকমতো বোর্ডিং বাড়াই দিতে পারে নাই, ওই টিএসসি থেকে প্রেস ক্লাব আসে পায় নাই। তাহলে ওরা এখন কী করবে নেছে? আপনাদের চোখের সামনে, আমাদের চোখের সামনে, আমরা সাধারণ জনগণ আমরা সব দিকেই খেলে রাখি। যারা রাজনীতি করে তারাও জানে, আমরা সাধারণ মানুষও জানি। কিন্তু রাজনীতিবিদেরা আঙ্গুর সাধারণ মানুষের, আঙ্গুর এই বাংলাদেশের নাগরিকের মাথার মধ্যে কাটল ভেঙে খা। কিন্তু আমরা সাধারণ জনগণ প্রতিবাদ করলে লাঠি শুটার পাই। এই যে মানিক এভিনিউ কয়দিন আগে এরা সমাবেশ করলো, 500 কোটি টাকা আপনার খরচ করলো, এই টাকাটা কই পাইলো? 14 গোষ্ঠী মিলিয়ে এই যারা এই যে সমাবেশগুলো করলো নতুন দল, 14 গোষ্ঠীর মধ্যে 500 কোটি টাকা দেওয়ার পাচ্ছিল।
তাহলে এই টাকাগুলো কই পেলো? এরা দুর্নীতি করে নাই? দুর্নীতি যদি না করলো তাহলে প্রতি সমাবেশে 2 কোটি 3 কোটি টাকা যারা খরচ করবে না, সেই টাকা কই পেলো? হাজার হাজার 400-500 গাড়ি নিয়ে বহর দিবে নাকি? একটা গাড়ি খরচ কত? ঢাকা থেকে রংপুর গেলে পরে যদি আপনি 500-400-300 গাড়ি নিয়ে যান, কত টাকা খরচ? তাহলে এই টাকাটা আপনি কই পেলেন? আবার আর একটা জিনিস হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সাগায় না করবে যা আপনি বিদেশ আমাদের জনগণের টাকা শেষ করার জন্য, দেশের টাকা শেষ করার জন্য সাগায় না করি তারা বিদেশ ভ্রমণ করে। আপনি একা যান, এনে এলে আগরের মতোই নিয়ে লাভ কারা কি বোঝায়? এই যারা এই যে ধরা নিজে উপদেষ্টা হয় যারা কি বোঝায়? একমাত্র ব্রিগেডিয়ার সাকুয়া দিচ্ছেন ছাড়া। আর এই যে আরেকজন মাঝে মধ্যে ভালো কথা বলে, উনি নিজেই বলে যে এই ঘুষমুষ খায় না, ওটা হাবি যাবি নাকি ঘুষ খায়, এই যে জাহাঙ্গীর আলম, এই দুটোরই আমার কথা ভালো লাগে। আর না এলাম না জিল্লা আছে সব আগরের মতো এলে কোনো কিছুই জানে না। আন্দাজে উপদেষ্টার পথ নিয়ে মনে করেন দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য, আমাদের গরিব মানুষকে হয়রানি করার জন্য ওরা মনে করেন এই নাটক তামসাগুলো করে নিচ্ছে। আমরা সাধারণ মানুষ যা দেখতে নিচ্ছি, তাই না? আমরা বর্তমান খুব খারাপ আছি, বিভিন্ন রকমের কাম কাজ করেছি। এখন ঢাকা শহরে আপনি দেখেন সব জায়গায় দেখেন কোন কাজটা আছে। আগে যে ধরনের সচিবালয়ে 20 তলা বিল্ডিং যেটা হলো, এর মধ্যে 500 লোক কাম করছে। এরকম বিল্ডিং হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং ঢাকা শহরের মধ্যে হয়েছে। তাহলে কোটি কোটি লোক কাম করে খাইছে না? তাহলে ওটা হলো, তাহলে মানুষের উপকার হয়েছে না? এখন কোন কাম আছে? আপনি অটো রিস্কে আর ওই পেডেল রিস্কে ছাড়া আর কি কাম আছে আপনি ঢাকা শহরের মধ্যে? দেখেন তো যে এই কামটা আছে। আমরা সাধারণ জনগণ চাই সব দল অংশগ্রহণ করুক। তার কারণ আমরা এটাই বুঝি, যদি ওরা যদি মনে করেন স্বৈরাচারী করি থাকে বা ওরা যদি অন্যায় করি থাকে, ওরা যদি মানুষের নামে মিথ্যা মামলা দিছে, যদি এটা আমার কথা না মনে হয় যারা ই করবেন একটা অগরিব কথা, তাই না? তাহলে আমরা এখন কি দেখতেছি? এখন আপনি মনে হলো ধরেন মরেই নাই, ওর বয়েক দিয়ে দিছে মামলা, উনি থাকে ঢাকা, ওর বয়েক দিয়ে দিছে মামলা যে অমুক অমুক এ নামে ছাত্র আন্দোলনে আমার স্বামী মারা গেছে, নিয়ে 30 লাখ টাকা তারা ই করিয়া হয়তো ওই যাক দিয়ে মামলাটা করাইছে, হয়তো 20,000-50,000 টাকা দিছে। এখন কয়েকদিন পরে 2-4-6 মাসও যাওয়া পায়নি, এর মধ্যে বহু মানুষ বাড়া বানিয়েছে যে নাম তো মরি নাই। তাহলে এই যে মিথ্যা মামলা যা দিছে, তাহলে এটা কি? এটা কোন রূপ? আপনি যদি কবার চান যে পুলিশ মারছে, তাই না? আমি কিছুই বুঝি না, কিন্তু আমরা যা দেই, আমরা যা শুনবেন একসি বা দেখবেন একসি, দেশের পরিস্থিতি যাই করবেন আমরা এটাই জানি, তাই না? ধরেন ওটা যদি হয়, ওটা চার হয়, তাহলে যে প্রেস ক্লাব যে আন্দোলন হওয়া নাকছে, আপনারা তো দেখতেই আছেন, যে কোনো প্রাথমিক শিক্ষক কোন বা যে কোনো একটা কোন ওগুলো TSL মারবে নাকছে, ওগুলো খুলে যদি দেশের অবস্থা বেশি একটা ভালো নয়। দল তো দুইটাই ওই আওয়ামী লীগ আর বিএনপি নতুন দল গঠন করছে, এরা কি দল আসেনি যে নিজের জন্য সবই করতে পারে, সব দলই, কিন্তু অন্য জনের জন্য কেউ ভালো কিছু করার লাগে আসে না। দেশের অবস্থা বেশি একটা ভালো নয়। এই যে খালি গাড়িটা ভোমো করে ঘুরি কামাই অর্জন নাই, কিচ্ছু নাই। আগে তো ভালো কাম তো ভালোই ছিল, ইনকাম ভালো ছিল, 1500, 1600, 1800, 2000 টাকা পর্যন্ত ভাড়া মারা যেত। এখন খাওয়ান ঘোরা খরচ দিয়ে 500 টাকাও ঘরে যায় না, এমন অবস্থা। এখন 1 বছর আগে ইনকাম ভালো আছে, এখন তো সব গাড়ি চলতে আছে, মানে এখন তো দুর্নীতির গাড়ি সব চলতে আছে। সিএনজি অবৈধ চলতেছে, মানে মেট্রো গাড়ি ঢাকা অরিজিনাল গাড়ি নাম্বার এটি চলতে না, চলে অবৈধ ভালো। আমরা অরিজিনাল গাড়ি চলে জমা উঠেছি না, ভাত খাইছি না, আর অবৈধ গাড়ি চলতে আছে, এরা ভাত খাইতে হবে। মানে কাদের হাই রোডে নিষিদ্ধ করে দিল, দেওয়ার পরে শ্রমিকের নির্যাতন শুরু হয়ে গেল। শুক্রবারে নামাজ হয়, গাড়ির টায়ার কাটে, মানুষ নামাজে যাবার ধরে দাঁড়ায় দাঁড়িয়ে দেখে, ড্রাইভার বয়ে বয়ে কান্দে। হ্যাঁ, রাস্তায় দাবার খাইয়ে দেয়, বাসায় যায়, কোনো বলছলের মন উঠান যায় না, মানে ইনকাম নেই রাস্তায়। হ্যাঁ, রাস্তায় উঠলে ধরে মামলা দেয়, 4,000, 5,000, 7,000, 20,000। লাস্টে গ্রাম সাইডে চলে এলাম ঢাকা শহরে, কিন্তু চালাইলাম ভালোই চালালাম, কিন্তু কেদানিক এই অটো রিক্সা রাস্তাঘাটে তো জনগণের হাঁটতে দেয় না। এদিক ঘুরতে গেলে আপনার এইদিকে বাধায় দেয়, ওইদিক ঘুরতে গেলে ওইদিক বাধায় দেয়, রাস্তায় এমন প্যাচ লাগায়, অন্যায় করে, আবার দেখবেন ওরাই মনে করেন যে গরম দেখায়। তো যাই হোক, আমরা অনেক নির্যাতন শিকারের ভেতরে এখন করে খাইতেছি, এখন পেটের লাইগা। এখন আমাদের যত নির্যাতনই হোক, এখন পেটের লাইগা আমাদের খাইতে হয়। সামনের দিক খারাপ, আর ভালো দেখতেছি না তো কিছু। মনে হয় আরো সামনে যাবে, আরো খারাপ হবে, আরো সামনে যাবে, আরো খারাপ হবে, কিন্তু ভালো তো কিছু লক্ষণ দেখি না। যে কিছু পাইলে সে নিজে খাওয়ানোর ধান্দায় মনে করেন ব্যস্ত হয়ে যায়। সে কিভাবে খাইবো, কিভাবে পাইবো, কারে মারবো, কারে ধরবো, এখন সে কে যে হোক সেরে
যে দলই হোক সে নিজের ধান্দায় মনে করেন ব্যস্ত হয়ে যায়, কিন্তু পাবলিকের, জনগণের, দেশের কোনো ভালো মন্দ স্বার্থে কেউ কিছু করতে চায় না। চাল ডাল এগুলোর দাম কেমন? চাল ডাল কই, চাল ডাল যা ছিল প্রায় 2-4 টাকা মনে আরো বেশি দেখা যায় এখন। বলে করে না তো, বলার সময় ওরা এখন যায় ভাষণে অনেক কিছু বলে যায়, কয়ে সারা যায়, এখন এইদিকে দেখা যায় আলাদা হইতেছে। বাস্তবে খালি কোয়া দেন, আর জনগণ সবাই তো জানেন বর্তমান দেশের অবস্থাটা কি। এখন সামনে কি হবে ভাই, আমরা গরিব মানুষ, আল্লাহ কোথায় জানে। এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গেলতে, বিএনপি ছাড়াও তো নির্বাচন হয়েছে, বিএনপি ছাড়াও তো গ্রহণযোগ্য হয়েছে, তাহলে এখনো কোনো দল যদি বাতিল ঘোষণায় থাকে তাহলে হয়তো হইতেও পারে। এখন যার যখন ক্ষমতা, ওই সময় যা করবে সেটাই হবে। ক্ষমতা চলে গেলে আবার একজন আসবে, ওরা যে করবে, যেটা করবে সেটাই হবে। আমরা বর্তমান তো যা দেখতেছি এটাই হইতেছে, যে নিজের জন্য সবই করতে পারে সব দলই, কিন্তু অন্য জনের জন্য কেউ ভালো কিছু করার লাগে আসে না, নিজে খাওয়ার লাগাই মনে করেন যে ক্ষমতা আইব, ক্ষমতা বইব, কিভাবে পাইবো এগুলো ধান্দায় থাকে ভাই। হয়েছে আগে ব্যবসা বেশি হয়েছে, আমাদের লোকজন ভারতের রাজধানী নয়াদিল্লির 3 শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে টেরোরাইজার্স 111 নামের একটি গোষ্ঠী। রবিবার স্থানীয় সময় ভোর 6:08 300 স্কুলের ইমেল আইডিতে একযোগে পাঠানো মেইল বার্তা দেওয়া হয়েছে এই ধরনের হুমকি। দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 3 শতাধিক স্কুলের মধ্যে নয়াদিল্লির দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল অ্যান্ড কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। বোমার হুমকি দেওয়া মেইল বার্তায় বলা হয়েছে, স্কুল এবং বিমানবন্দরের প্রশাসনকে বলছি, আমি সন্ত্রাসী গ্রুপ টেরোরাইজার্স 111-এর শীর্ষ নেতা। এই অভিশপ্ত পৃথিবীতে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। আপনাদের স্কুল ভবনে বোমা ফিট করে রাখা হয়েছে। যদি 24 ঘন্টার মধ্যে আপনারা কোনো পদক্ষেপ না নেন তাহলে রক্তের বন্যা দেখার জন্য তৈরি থাকুন। নিজের সম্পর্কে ওই হুমকিদাতা বলেন, আমাকে কারোর স্পর্শ করার ক্ষমতা নেই। আমি নিজেকে সীমার মধ্যেই আটকে রাখতে পারি না, কারণ আমি অসীম। আমি মন্দের সন্তান, আমি ঘৃণার অর্থ। দিল্লির পুলিশের এক মুখপাত্র এনডিটিভিকে বলেছেন, মেইল পাঠানোর কিছুক্ষণের মধ্যে স্কুলগুলোতে পুলিশ টিম, ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে যায়। 3 শতাধিক স্কুলের সবগুলোতে তল্লাশি চালানো হয়, কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল বার্তা আসছে। প্রায় 1 সপ্তাহ আগে ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল পাবলিক স্কুল সহ কয়েকটি স্কুলে এমন মেইল এসেছিল, তবে সে সময় আমি প্রত্যেকবার যেমন দেখি তেমনই দেখছি। আর সবচেয়ে বড় কথা, আজকে ফার্স্ট টাইম আমি ঢাকেশ্বরী মন্দির এসেছি, মানে পুজোর প্রথম দিন যেহেতু, তো সবকিছু মিলিয়ে ঢাকেশ্বরী মন্দিরের যে মানে সিকিউরিটিটা দেখছি ওইটা আমাকে একটু অবাক করছে এবং ভালোও লাগছে ডেফিনেটলি, যে আমাদের দেশে আমাদের যে উৎসবটা ঘিরে এত সুন্দর সিকিউর মানে চলছে, সবকিছু সিকিউরিটি মেনটেন করছে, সেটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। প্রথমবারের মতো এটা একটু বেশি দেখছি। এবারে পুজো কি কি করবেন, কি কি পরিকল্পনা আপনার? এবারে পুজো সবসময় যেরকম হয়, একটু ঘুরবো, খাবো দাবো, ঠাকুর দেখবো, এগুলোই থাকে সবসময়, তো এগুলাই করবো আর কি। আচ্ছা, একটু বলবেন, এই যে মা তো 1 বছর পর আসে, মায়ের কাছে কি চাওয়ার আছে? অনেকেই তো নানান কিছু চায়, আপনি আসলে কি কি চাবেন মায়ের কাছে? যেহেতু আমি আমার দেশকে খুব ভালোবাসি, তো আমি একটাই চাইবো যে আমার দেশের মানুষজন যাতে সবাই অসাম্প্রদায়িকভাবে, যারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলেমিশে, যেহেতু এত বছর যাবত আমরা দেখে আসছি, ছোটবেলা থেকেই দেখছি আর এখনো দেখছি, তো আমি চাই, আমার মায়ের কাছে একটাই চাওয়া, যে দেশের মানুষ হিসেবে সবাই যাতে একসাথে থাকতে পারি, আমার প্রজন্ম, পরের প্রজন্ম সবাই যাতে আমরা মিলেমিশে ভালোভাবে দেশে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, এটাই হচ্ছে আমার মায়ের কাছে চাওয়া। অন্যান্য দেশ থেকে বিভিন্ন গণমাধ্যমে আসছে যে বাংলাদেশের হিন্দুরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ছে, বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। আসলে বর্তমানে আপনি এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবকিছু মিলে কি বার্তা দিতে চান? দেখেন, প্রত্যেকটা দেশেই কিন্তু পজিটিভ নেগেটিভ থাকে, তো আমাদের দেশেরটা কেন এত হাইলাইট হয় সত্যি আমি জানি না,
আমি আমার জানা মতে আমি ছোট থেকে এ পর্যন্ত এসেছি, আমার মনে হয় না আমাদের এরকম কোনো কিছু ফেস করতে হয়েছে জীবনে। এখন মানুষ কেন বলে সত্যি আমি এটা জানি না। ভাবছিলাম এই পূজার আগে বিয়ে করবো, একসাথে শাঁখা সিঁদুর পরে বিভিন্ন রকম শাড়ি পরে সবকিছু ম্যাচিং করে অনেক কিছু বাজেটে প্রায় 1 লাখ টাকার কাপড় কেনা হয়ে গেছে, তার সাথে ঘুরবো বলে এগুলো কিছুই হয় নাই। হঠাৎ করে তার বাবা খুব অসুস্থতার কারণে এই কারণে। তখন আমার বাবা ছিল স্কুলের প্রধান শিক্ষক, মা ছিল, আমি বাবা মার সবচেয়ে ছোট মেয়ে, অনেক আদরের মেয়ে ছিলাম। তো দেখা যাচ্ছে যে বাবা এত আদর করতো, বোনরা যদি কখনো দুষ্টামি করে হাতে এরকম করে দিত, বাবা বলতো সবার ভাত বন্ধ, যে আমার মেয়েকে কেউ কিছু বলা যাবে না। তো ছোটবেলা থেকে বাবা স্কুল থেকে আসলে আমি 5 টাকা 2 টাকা করে বাবা থেকে জমিয়ে রাখতাম। পূজা আসলে মা পান খাইতো, জর্দার কৌটার মধ্যে রেখে দিতাম। এটা দিয়ে দেখা যাচ্ছে যে সঙ্গীতও থাকে, খেলার সাথী থাকে, ছেলে মেয়ে তাদের সাথে চানাচুর বানান কিনবো বা এটা করবো, কাদা খেলবো, ঘুরতে যাব, মন্দির দেখবো। তারপরে ওই জর্দার কুটিটা সবসময় চেক করতাম যে কত টাকা জমলো। পরে দেখা যাচ্ছে যে এই আনন্দটাই সবচেয়ে বেশি ভালো লাগতো আর কি। আর একটা ঢাকের শব্দ শুনবো কখন মানে হয় 50 বার রাস্তায় কান পাতি তাকাইতাম, পাশের বাড়ি পূজা হয়তো, কখন এই ঢাকের বাজনা হবে। ঢাকের বাজনার সাথে সাথে যেভাবেই আছে যে একটা চিৎকার দিয়ে সবাই মহল্লা যা আছে সসমান সবাই দৌড় দিয়ে চলে যেতাম এখানে। তো আমাদের এখানে তো ফাটা বলি হয় গ্রামের বাড়িতে, ফাটা বলিগুলো দেখা যাচ্ছে যে আমরা ভাগ করে নিতাম কে কোনটা ছাগলগুলা মানে রাস্তায় ঘাস খাওয়াবো। তারপরে এগুলা নিয়ে আবার আমাদের মধ্যে আবার একজন খেলার সাথে একটা ভালো লাগার মানুষও ছিল, তো সে গেলে তখন যাওয়ার আগ্রহ কাজ করতে আর কি। দেখতেছি মেসেঞ্জারের ওপর দিয়ে আর কি যে মেসেজ কি লিখতেছে, কিন্তু আমি চিন্তা করতেছি সেটা বুঝতেছি না। প্রতিদিন ফোন দিচ্ছে, আমি রিসিভ করতেছি না। আবার ফোন না দিলে কিন্তু রাগ হতো, তখন সবগুলো মিলে কিন্তু রাগ অভিমানে গালাগালি শুরু করে দিতাম যে আমি যাচ্ছি সে সারাদিন ফোন দেখ, তাও দিচ্ছে আমার ভালো লাগছে, ফোন না দিলে কিন্তু আবার রেগে যাবো। তো যার কারণে সবকিছু মিলে আসে নাই। আমার যে এত খারাপ লাগতেছে আমার মনে হচ্ছে সে এরকমভাবে বুঝতে পারতেছে না যে আমার কতটা খারাপ লাগতেছে। আর আমি যে সবাই থেকে একটু আড়াল হয়ে গেছি, যে সবাই জানছে একরকম, এখন জানতেছে আরেক রকম। তো যার কারণে আমারও এখনো বিভিন্ন জনের কাছে বিভিন্ন কারণে তাকে নিয়ে মিথ্যা কথাটা বলতে হচ্ছে তার জন্য। তো সে আসে নাই, সব কিছু সে চলে আসছে, আসলে সবকিছু মিলে আর কি। আর সে সান্ত্বনা দিচ্ছে যে সরি বলার সাহস পাচ্ছি না, তুমি কষ্ট পাবে বলে। আসলে যতটা সাধারণভাবে বলতেছে আমার খারাপ লাগাটা অত সাধারণ না। আমি মনে হয় সারা 24 ঘন্টায় ঘুমাই নাই, রাতের বেলা সারা শুধু মেসেঞ্জারে তাকে চেক করতেছি অ্যাক্টিভ আছে কিনা। গালি দেওয়াটা অবহত আমি লাগতেছে, আসলে এই গালিটা ছিল ভালোবাসার থেকে আর কি, রাগে খুপে তাকে না পাওয়ার থেকে। রাগ করে আমি আসলে পূজার জন্য যে শাড়িগুলো কিনছি একটাও পরা হয় নাই। আর আমি নার্ভাস থেকে প্রতিদিনই শাড়ি কিনতেছি, প্রতিদিন তাকে চেন করতেছি। আমার মনে হচ্ছে যেন সে আসতে পারবে না কোনো কোনো কারণে। তো যার কারণে সবকিছু মিলে আমার এই কয়দিন থাকবে, কন্টিনিউ চলবে এবং ভালো মতোই কাটাতে পারবে। আমরা 365 দিন অপেক্ষা করে থাকি এই 5টা দিনের জন্য। এই যে 5টা দিন, এটা আমাদের কাছে বিশেষ একটা আনন্দ দেয়, একটা শান্তি দেয়, একটা প্রশান্তি দেয়। তো গতবারের পূজার কথা বলি আর এবারের পূজার কথাই বলি আর প্রতিটি পূজার কথাই বলি, এই যে পুজোর যে একটা আনন্দ, পুজোর যে একটা উত্তেজনা, পুজোর জন্য যে অপেক্ষা করা, সব মিলিয়ে অনেক ভালো লাগে। আর পূজার সময় ঘুরবো পরিবারের সাথে, একটা ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করবো, একটা ছুটি পাবো, এটাই আমাদের জন্য অনেক কিছু। টনি মন্দিরে তো সবসময়ই আসা হয়, কিন্তু এই যে পুজোর মধ্যে যে আসা, এটার একটা অন্যরকম আনন্দ। চাওয়া একটাই যে যেন ভালো থাকি, যেমন আমার রেজাল্টটা যেন একটু ভালো হয়, সবকিছু মিলিয়ে যেন ভালো থাকতে পারি, পরিবারের সাথে আনন্দ করতে পারি, সবাই ভালো থাকুক, সবার মনের ইচ্ছে পূর্ণ হোক, এটাই। আচ্ছা, আমি হচ্ছে ইউএপিতে আছি, আমি 2nd ইয়ারে আছি ইউএপিতে। তো আমার হচ্ছে সামনে সেমিস্টার ফাইনাল আছে, এটা যেন একটু রেজাল্টটা ভালো হয়। মানে রেজাল্ট মিলিয়ে সবকিছু, যেমন অ্যাক্টিভিটিসগুলো যেমন চলে, কোকারিকুলার অ্যাক্টিভিটিস যেমন চলে, সবকিছু যেন ভালো চলে, এটাই। না, আসলে অস্বস্তির কোনো ব্যাপার নেই, কারণ এটা নিরাপত্তার জন্য রাখা। এই যে নিরাপত্তা ব্যবস্থা, এটা আমার সেফটির জন্যই রাখা। তো পুজো তো শুরু হলো, অনেক সময় শুনেছি বাইরে থেকে যে অনেক প্রবলেম হয়তো হতে পারে, কিন্তু আমার পূজার পরিবেশটা দেখে যেটা মনে হলো যে আশা করি কিছু খারাপ কিছু হবে না, সবটা ভালোভাবে যাবে। এই তো পূজা শুরু হলো, আশা করি সবটা ভালোভাবে যাবে এবং নিরাপত্তা পরিস্থিতি অস্বস্তি দিচ্ছে না, বরং আমাকে একটা প্রশান্তি দিচ্ছে যে আমি ফিউচারে সেফ থাকবো পূজাতে, এটাই। আগের পূজা আর এখনকার পূজার মধ্যে পার্থক্যটা কি মনে করেন, মানে সেফটি নিয়ে, বা আগে কোনো ভয় ছিল বা এখন? আচ্ছা, যেমন আমার যদি
মনে হয় তো আমি যখন দেখেছি ছোটবেলা থেকে আমার মনে হয় না যে সেফটি নিয়ে কোনো প্রবলেম আগে ছিল বা এখন আছে। আমি কোনো কিছু ফিল করি না। এখন এটা হচ্ছে ব্যাপারটা ডিফারেন্ট ইস্যু, বিভিন্ন এলাকার ইস্যু। কোনো এলাকাতে সমস্যা থাকতে পারে, কোনো এলাকাতে সমস্যা না থাকতেও পারে। এখন আমার যে এলাকা ছিল বা এখন আমি যেখানে আছি সেখানে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। গ্রামে পুজো করা হয়েছে? গ্রামে? হ্যাঁ, গ্রামে পূজা করা হয়েছে। আচ্ছা, গ্রামের কথা যদি বলি, গ্রামে সাধারণত যেরকম দেখা যায় সেগুলো হয় পারিবারিক পূজা। এই যে পরিবারের সবাই, যেমন আমার পরিবারের কথা বলি, যেমন আমার পরিবার একটা যৌথ পরিবার, সেখানে অনেকে আছে। যেমন আমরা এখান থেকে পূজা কাটি, তারপর আমরা গ্রামে যাবো, এবং গ্রামে যে একটা সময় অনেক বড় ফ্যামিলি যারা থাকে তারা তো শুধুমাত্র এই সময়টাতে আসে, সবাই একসাথে আসে, সবার সাথে সবার দেখা হয়। একটা সময় যারা বাইরে থেকে আসে সবার সাথে এরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে এবং বৈষম্য এরাই তৈরি করছে। 71 মুক্তিযুদ্ধ ছিল পরিকল্পিত, সংগঠিত, বিভিন্নভাবে এটি অনেক দিনের পরিকল্পনা। একটা বিদেশি জাতির সঙ্গে আমাদের স্বাধীনতাকে হরণ করেছে, তাদেরকে প্রতিহত করার জন্য, বিদায় করার জন্য একটা বৈষম্যের বিরুদ্ধে বিরাট একটা জাতির চ্যালেঞ্জ ছিল। কিন্তু 24-এর যোদ্ধাদের ভূমিকা এটা না, এটা একটা তাৎক্ষণিক ব্যাপার। তাৎক্ষণিকভাবে একটা আন্দোলন হয়েছে। তবে ফেসিবাদী আন্দোলন থেকে সরানোর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু তাই বলে একটা মুক্তিযুদ্ধের অধিকার এরা দখল করবে, এটার সাথে আমি একমত না। হ্যাঁ, তারা কোটা নিয়ে আন্দোলন করছে, আবার কোটা এরা ব্যবহার করতেছে। সাইদ সাহেবের, আবু সাইদের বোন, তার মৃত্যুর কয়েকদিন পরেই অগ্রাধিকার ভিত্তিতে চাকরি হয়েছে। কিন্তু এটি কি কোটা না? এটা কি বৈষম্য না? এরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে এবং বৈষম্য এরাই তৈরি করছে। আর এখন বিভিন্নভাবে জাতিকে প্রলোভিত করছে, জাতিকে ধ্বংস করার জন্য বিভিন্ন কলকৌশল ফিট করছে। 71-এ মুক্তিযোদ্ধারা জাতি গঠনের জন্য ত্যাগ করছে। তৎকালীন বঙ্গবন্ধুর হুকুমে এরা জাতির কাজে ফিরে গেছে। আর এরা 24-এর আন্দোলন করিয়া এরা ক্ষমতার অধিকারী হয়েছে। এটা কিন্তু দেশপ্রেমের পরিচয় হয় না, আমি মনে করি। তো এই দেশদ্রোহীদের, এরা দেশদ্রোহী মন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় সুবিধা ভোগ করবে, এটা আমি এটার পক্ষে না। আর বিশেষ করে 71-এর মুক্তিযোদ্ধাদের একটা কল্যাণ ট্রাস্ট আছে। এই কল্যাণ ট্রাস্টটা বঙ্গবন্ধুর দান। এই কল্যাণ ট্রাস্টের টাকা যে কোথায় যাবে এটা হয়তো প্রজন্মের পর প্রজন্ম, মুক্তিযুদ্ধের প্রজন্ম মেনে নেবে আমার মনে হয় না। এতে আন্দোলন আরেকটা সৃষ্টি হবে। আমার মনে হয় এদেরকে অন্য ব্যবস্থা করার দরকার। আর এরা দেশের যে বিভ্রান্তি সৃষ্টি করছে, এখন দেশ তো ধ্বংস করে ফেলবে। দেশকে রক্ষা করার জন্য আমি বলবো নতুন প্রজন্মের সবাইকে এগিয়ে আসার জন্য, নিরপেক্ষভাবে এগিয়ে আসার জন্য আমি আহ্বান করব। এটি খুবই খারাপ হয়েছে। একটা জাতি যার আহ্বানে একটা জাতি সাড়া দিয়েছিল, পৃথিবীতে এমন সারা খুব কমই আছে। দোষ করলে আমি করছি, উনি করছে, তাই বলে তারকে এত বড় অপমান করা, মাথায় প্রস্রাব করা, প্রতিকৃতি ভেঙে ফেলা, এবং আমার জানা মতে 7 জন বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি ওরা ভেঙে ফেলেছে। কিন্তু জাতি কিসের উপরে দাঁড়াবে? জাতির ফাউন্ডেশনটা কোথায়? একটা জাতির কিছুগুলো ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনটি যদি না থাকে জাতির পরিচয়টা কোথায়? আমি মনে করি এটা খুবই খারাপ হয়েছে। মতিউর রহমান বীরশ্রেষ্ঠ, সে একজন প্রকৃত দেশপ্রেমিক, তার বীরশ্রেষ্ঠ কিতাব থাকতেই পারে। এটা অপব্যাখ্যা, এটা আমি মনে করি এটা খারাপ দিক হইতে পারে, জাতির জন্য খারাপ দিক হইতে পারে। এরা 71-এর দালাল, যারা 71-এ জাতিকে ধ্বংস করার জন্য আমাদের শত্রুকে বিভিন্নভাবে উপকৃত করছে, সাহস জুগিয়েছে, এদের ইন্ধন জুগিয়েছে, আমাদের মা বোনের ইজ্জত মারার সহযোগিতা করছে, গ্রাম সে গ্রাম পুড়ে দিয়েছে। এদেরকে জাতি প্রত্যাখ্যান করা উচিত। অবশ্যই আছে, এটাই জামাত, এরাই জামাত যারা 71-এ এই দেশের বিরোধিতা করছে, মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি পড়ছে, মুক্তিযোদ্ধা পরিবারের নির্যাতন করছে, এরাই জামাত। মূলত এই ঘুরে ঘুরে এরাই আসছে। হয়তো বা থাকতে পারে, আমি এতটুকু জানি না, হয়তো বা থাকতে পারে। এখন তো মোটামুটি এর সাথে হাত মিলাইছে, এখন মনে হয়তো যে তাদের সাথে হাত মিলাইছে। মুক্তিযোদ্ধারা এদেশে সম্মান পাক, সুবিধা পাক, এরা দেশের জন্য আত্মহত্যা দিয়েছিল,
এরা যদি জাতি যদি মনে করে আপনারা দেশ স্বাধীন করেছিলেন, আপনারা আমাদের শ্রেষ্ঠ আচ্ছা, আপনার এই দোকানের নাম কি দিয়েছেন? দোকানের নাম মদিনা ঝালমুড়ি। মদিনা ঝাল। এখানে কি কি বিশেষত্ব কি কি আছে? এখানে ছোলা বুট আছে, চানাচুর আছে, ঝালমুড়ি আছে, আগে ফুচকাও ছিল, চটপটি ছিল। চটপটি এখন সপ্তাহে একদিন বিক্রি করি, বুধবারে। মানুষের ভিড় বাইরে জায়গা তো এটার লাগি। ইন্ডিয়া মোহনগঞ্জ, ইন্ডিয়া করিমগঞ্জ, হ্যাঁ ইন্ডিয়া থারাইল, গগদা, মজুরপুর, মধ্যেশ্বর, বাট্টা, শীতলা, ছয়দুন, কেন্দুয়া, 18 বাড়ি, সাইদপুর, বহুত দূরা থেকে মানুষ আসে ইন্ডিয়া যাতায়াত করে। যে মেইন রোড সিরাংবাজার ব্রিজ, এটা আগে ছিল ব্রিজের উপরে, এখন আমি দোকান ব্রিজের বাইরে নিয়ে গেছি। আমার ছোট্ট একবারে ছোট্ট দোকান। আমরা দেখতে পাচ্ছি যে আপনার নিচ থেকে যে বাঁশের খুঁটি দিয়ে যে আপনি দোকানটা দাঁড় করিয়েছেন, এখানে তো আপনার একটা বিশাল একটা শ্রম বা টাকা পয়সা খরচ হয়েছে। আনুমানিক কত টাকার মতো খরচ হয়েছে এখানে? এনে প্রায় আমার 20,000 টাকার মতো গেছে। মাটির নিচ থেকে তুলছি ব্রিজের বাইরে। ব্রিজের উপরে আমি ভর করি নাই, শুধু আমি আসি ভর করি, কিন্তু আমার দোকান আছে ব্রিজের বাইরে বাঁশের উপরে। আপনার মাথায় এই আইডিয়াটা কীভাবে আসে? এটা আমি নিজেই চিন্তা ভাবনা করলাম যে ব্রিজের উপরে যদি দোকানটা রাখি, হয়তো গাড়ি ঘুরি যাতায়াত করে অ্যাক্সিডেন্ট হইতে পারে। হ্যাঁ, তখন আমি একটা বুদ্ধি করে যে বাসের উপরে দিয়ে কিছু করা যায়নি, কারণ আমি তো বেকার মানুষ, চাকরি বাকরি ভাই নাই। অনেক চেষ্টা করছি, তাই বাদে ব্যবসাটা আমি খুঁজে নিছি। এই যে এত নিচ থেকে যে এত বাসগুলো তো অনেক মানে উঁচু, এত বড় বাস মানে আপনি পেয়েছেন কোথায়? হ্যাঁ, বাস এটা পেয়েছি এই কিতাব বাজার থাকি, পুরুরার বাজার থাকি, বাস বড়াইল থাকি আমি আনছি। আনিয়া এত লম্বা লম্বা বাস আনিয়া ব্রিজের উপরে রাখিয়া, মানুষ নিচে রাখিয়া, এরপরে দিয়ে আমি এই আমার দোকানের সিস্টেম করছি। কেমন বেচা কিনা হয়? হ্যাঁ, মোটামুটি ভালোই হয়। প্রতিদিন 2,000, 2,500, 1800, 1500, কোনোদিন 3,000ও হয়। প্রতিদিন তো আর সমান না। এই ব্যবসাটা আমি প্রায় 12-14 বছর হইতেছে এখানেই করতেছি। আগে বাজারও করতাম, তো ব্রিজে 12-14 বছর ধরে আমি আসি। আগে আমার সেই দোকান ছিল, সেই দোকান বিক্রি করে বাদে এইটা নিছি আমি। তুমি কি খাচ্ছ? মুড়ি বাট্টা। বাট্টা থেকে আসছো? তুমি কি প্রতিদিন এখানে ঝালমুড়ি খাও? কেমন লাগে তোমার? ভালোই লাগে। 10 টাকা। 10 টাকা দিয়ে কি প্লেট ভরে দেয়? প্লেট ভরে মানে 10 টাকা খায় আর লুম। কেন? মজা হয়, টাকা আব্বুর কাছে নি, মুড়ি খামু। ঝালমুড়ি অনেক ভালো, মানে প্রাইস তো 10 টাকা 20 টাকা যেরকম চান এরকমই দেয়। আমাদের যে এনের প্রসেসিং মানে সব সুন্দর, অনেক উন্নত করে, সব ঠিকঠাক, টেস্টও অনেক ভালো। অনেক দূর দূরান্ত লোক আসে না, এসে খায়। আমাদের সাপ্তাহিক একটা হাট আছে, হাটের দিন আরো ভালো সেল হয়। আপনারা সবাই আসবেন, এসে খাইবেন, দেখবেন কেমন। ওই মুক্তিযোদ্ধাদেরকে প্রায়োরিটি দিয়ে এখন বিএনপি মুক্তিযোদ্ধার দল, শহীদ জিয়ার দল, বীরুত্তমের দল, ছাত্ররা মনে করে যে জুলাই 24, হ্যাঁ মুক্তিযোদ্ধা বা তাদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে 71-কে খাটু করে, তাহলে এটা মেনে নেব না। কেউ কোনো মুক্তিযোদ্ধা মেনে নেবে না। আশা করি গণতন্ত্র ফিরে আসলে এগুলো থাকবে না। কোঠা নিয়েই তো তারা উপদেষ্টা হয়েছে, অথচ কোঠার বিরুদ্ধে তারা আন্দোলন করছে। আসলে হাস্যকর নীতির মধ্যে। হ্যাঁ, তারা যারা আন্দোলন করলো কোঠা নিয়ে, আবার ওই কোটায় তারা উপদেষ্টা। আচ্ছা, যাই হোক, এটা না আমার আপত্তি নাই। সরকার গঠন করছে, ইউনূস সাহেব ওনাদের নিচে, নিয়ে আমার আপত্তি নাই। কিন্তু 71 নিয়ে যদি কোনো ধরনের কথা বলে, 71 নিয়ে যদি মানে অবমূল্যায়ন করে, এটা আপত্তি করে, এটা মেনে নেব না। এটা মেনে নেওয়ার মতো বিষয় না। এটা আমরাও মুক্তিযোদ্ধা সন্তানরা, আমরাও কিন্তু আছি বাংলাদেশে। এটা মেজর অংশ এখন বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তান অনেক। আমরা কিন্তু এখন এই 2-4 লক্ষ লোক না, হ্যাঁ, যতজন মুক্তিযোদ্ধা ছিল তাদের সন্তানের দিকে, কিন্তু আমরা এক এক করে আসছি, বর্তমানে আসি না, আমরা অধিক আছি। যাই হোক, ওইখানে যদি ছাত্ররা মনে করে যে জুলাই 24, হ্যাঁ মুক্তিযোদ্ধা বা তাদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে 71-কে খাটু করে, তাহলে এটা মেনে নেব না। কেউ কোনো মুক্তিযোদ্ধা মেনে নেবে না। আশা করি গণতন্ত্র ফিরে আসলে এগুলো থাকবে না, এবং আশা করি বিএনপি ক্ষমতা আসলেও, হ্যাঁ, ওই মুক্তিযোদ্ধাদেরকে প্রায়োরিটি দিয়ে এখন বিএনপি মুক্তিযোদ্ধার দল, শহীদ জিয়ার দল, বীরুত্তমের দল, হ্যাঁ, আশা করি এগুলো নিয়ে তেমন কিছু হবে না, হ্যাঁ, সমস্যা হবে না ইনশাল্লাহ। তারা কোটা নিয়ে আন্দোলন করলো, যে কোটার বিরুদ্ধে আন্দোলন করলো, আবার ওই কোটায় তারা আগে ঢুকে পড়লো, এটা তো মানে সাংঘর্ষিক। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমার এতটা নাই, আপত্তি নাই। যাই হোক, তারা যে কয়দিনের জন্য আছে
তারা ভালোভাবে দেশ চালাক, আমার আপত্তি নাই। তারা সসম্মানে দেশ চালিয়ে বিদায় নিবে আশা করি, এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে আশা করি। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা, গণতন্ত্র উনি উন্মোচন করে গেছেন। গণতন্ত্রের জন্য উনি অনেক সংগ্রাম করছেন এবং গণতন্ত্র বাংলাদেশে পুনরুদ্ধার করছেন। আশা করি গণতন্ত্র ফিরে আসলে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হবে এবং সকল মানুষ। যুগের পর যুগ অপেক্ষা করবো, তবু আমি আওয়ামী লীগকে ভোট দিব, এছাড়া ভোট দিব না। এই দেশে শেখ হাসিনাকে দরকার, শেখ হাসিনা ছাড়া এই দেশ শান্তিতে থাকতে পারবে না। জামাত শিবির দেশে কোনো ঠাঁই নেই। বিএনপি ক্ষমতা আসুক কোনো সমস্যা নেই, কিন্তু জামাত শিবিরের কোনো এই দেশে ঠাঁই নেই। আপনি তো নতুন ভোটার, নতুন প্রজন্ম হিসাবে আপনি কেমন সরকার চান? নতুন ভোটার বলতে এরকম কিছু না, আমি বোঝার পর থেকে আমি মুজিব আদর্শে রাজনীতি করি। আমি আওয়ামী লীগ পছন্দ করি। আওয়ামী লীগ ফিরবে ইনশাল্লাহ, এটা তো আমি আশা করি। নতুন প্রজন্ম বলতে আমি আওয়ামী লীগকে ভোট দিব। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে আমি আওয়ামী লীগকে ভোট দিব। আওয়ামী লীগ আশাবাদী আমরা নির্বাচনে অংশগ্রহণ করবে, না আসলে তো কিছু করার নাই, আমরা অপেক্ষা করব। যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত অপেক্ষা করবো আওয়ামী লীগের জন্য। যুগের পর যুগ অপেক্ষা করবো, তবু আমি আওয়ামী লীগকে ভোট দিব, এছাড়া ভোট দিব না। বিগত সরকার আমলে যে আওয়ামী লীগ শাসন আমল ছিল, সেই শাসন ব্যবস্থা আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে ভালো ছিল। রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক সুবিধা ছিল, মা বোন ঘর থেকে বাইর হইতে পারতো। এখন যে পরিস্থিতি দেশের, বাইর হইলেই অনেক রিস্ক। সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে হওয়া যায় না। ছিনতাইকারী, তারপরে চুর, রাহাজানি, অনেক কিছু বাইরে গেছে দেশে। খুব আতঙ্কের মধ্যে আছি এখন আমরা, মানে সব কিছু মিলে খুব খারাপ অবস্থায় আছি আমরা সবাই, দেশের মানুষ। আমি বাংলাদেশকে ভালোবাসি বিদায় আমি বলতেছি দেশের অবস্থা খুব খারাপ। এই দেশে শেখ হাসিনাকে দরকার, শেখ হাসিনা ছাড়া এই দেশ শান্তিতে থাকতে পারবে না। দেশের যে পরিস্থিতি, দুর্নীতি শীর্ষে চলে যাবে বাংলাদেশ এখন যে পরিস্থিতি। বিএনপি সরকার, যে বর্তমানে যে বিএনপি আছে, তারা তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, বা তাদের রাজনীতি আপনার কাছে কেমন লাগে? তাদের রাজনীতি কেমন লাগবে? 5ই আগস্টের পরে দেখতেছি যে অবস্থা, তাদের দেশের যে অবস্থা করতেছে, তাদের ক্ষমতা হাতে না পাওয়ার আগে তারা দেশ দখল করে নিছে। তাদের ভবিষ্যতে যদি তারা নির্বাচনে গিয়ে পাশ করে তাহলে কি অবস্থা হবে দেশে, এটা তো দেশের জনগণ সবাই বুঝতেছে, আমরাও বুঝতেছি। তবে তারা যা করতেছে এগুলো ঠিক না। দেশকে যদি ভালোবাসতো তারা এরকম করতো না কেউ। জামাতের রাজনীতি নিয়ে আপনি কি বলতে চান? জামাতের রাজনীতি নিয়ে কি বলবো ভাই, জামাত তো জন্মের পর যখন স্কুলে ভর্তিছি তখনকার থেকে শুনে আসতেছি যে 71 সালে তারা দেশের বিরুদ্ধে তারা অংশগ্রহণ করছে। তারা তাদের সম্পর্কে কি বলবো, তারা তো দেশদ্রোহী। আমি তাদেরকে ঘৃণা করি। যারা বাংলাদেশকে 71 সালেই তাদের সাথে ছিল না, তাদেরকে আমরা ভোট দিব কীভাবে? আর ওরা দেশের রাজনীতি কীভাবে করবে? ওদেরকে আমরা ঘৃণা করি। জামাত শিবির দেশে কোনো ঠাঁই নেই। বিএনপি ক্ষমতা আসুক কোনো সমস্যা নেই, কিন্তু জামাত শিবিরের কোনো এই দেশে ঠাঁই নেই। ওরা দেশদ্রোহী। 1971 সালে আমাদের দেশের ক্ষতি করছে, তারা এখন আবার যে ক্ষমতায় আসলে দেশ বিক্রি করে দিব না, এটা কোনো শিওর আছে? ছাত্রদের যে এনসিপি যে সংগঠন, সেটা নিয়ে আপনি কি বলতে চান? এনসিপি নিয়ে কি বলবো? এনসিপি হইল নতুন সংগঠন, ওরা আস্তে আস্তে রাজনীতি করো, কিন্তু ওরা যে ছাদাবাজি যে শুরু করছে, এক একজনের পকেট ভর্তি করছে, এটার জন্য ওদেরকে পছন্দ করি না। ওদের মানুষের সাথে চলাফেরা, কথাবার্তা ওদের ভালো না। ওদের হাতে ক্ষমতায় গেলে দেশ আরও ক্ষতি হবে, এটা আমি আশা করি। যে এরা যদি ওদের হাতে দেশ যায় তাহলে দেশ নষ্ট করে দিবে। বর্তমান সরকার আমলে কি আপনার যে তত্ত্বাবধায়ক সরকার আমলে সুষ্ঠু নির্বাচন হওয়ার কি সম্ভাবনা আছে কি? সুষ্ঠু নির্বাচন, আওয়ামী লীগ সরকারকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়, তাহলে সেনাবাহিনীর হাতে যদি ক্ষমতা দিয়ে যদি নির্বাচন দেয় তাহলে সুষ্ঠু নির্বাচন হতে পারে। এছাড়া মনে হয় সুষ্ঠু নির্বাচন হবে না দেশে। আওয়ামী লীগ যৌক্তিক বলতে বিগত সময়ে স্বৈরাচার এরশাদ ছিল, জিয়া ছিল, তাদের তারপরে তাদের দল ক্ষমতায় আসছে। এখন শেখ হাসিনার স্বৈরাচার বইলা দেশ থেকে ত্যাগ করেছে। তার জন্য দেশের মানুষ এখন বুঝতেছে তো যে দেশের কি পরিস্থিতি। আওয়ামী লীগ নিয়ে যদি নির্বাচন করে তাহলে দেশে ভালো হবে আমার মনে হয়। তো এই সরকার কি করে? এই সরকার আমি কেন বসায় রাখবো? করাত দিয়ে কাটতেছে এই সরকারটা জনগণের মাথার উপর 3 কোটি করে টাকা থুইয়া সে বাঁচছে। হাসিনা 15 বছর থেকে গেছে, আমরা ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, ভোট দিতে পারি নাই, গোপন করে সিল কইরা 15 বছর থেকে গেছে। গেঞ্জি গাই দিয়ে পায়ে আটে, এখন কুত্তাও ভিড়ে চায় না। বাংলাদেশে কাপড়ের অভাব গেছে, নাস্তিকের মেয়ে নাস্তিক হয়, নাস্তিক বানাই থুয়ে গেছে। শেখ হাসিনা বানাইতে গেছে, ও একটা নাস্তিক বানাইতে গেছে নাস্তিক। আমার আওয়ামী লীগের দরকার নাই, আমার বিএনপিরও দরকার নেই, জামাতে ইসলাম আমার দরকার ভালো একজন লোক
ভালো একজন পুরুষ এই বাংলাদেশে মাটিতে আসুক, যাতে বাংলাদেশ ঠিক মতো চলে, গরিবের দিকে তাকাইতে পারে, ল্যাংড়া খোড়া ভালো জানতে পারে। আমি তার মতো একজন প্রতিবাদ লোক চাই বাংলাদেশে। এমন একজন লোক চাই যে বাংলাদেশে যত চোর গুন্ডা বদমাইশ তাদের শায়েস্তা করতে পারে, এমন একজন লোক চাই। আমি তার উপরে জান দিয়ে যাইতে পারবো। হাসিনা 15 বছর থেকে গেছে, আমরা ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, ভোট দিতে পারি নাই কোনোদিন। সে তো ভোট ছিল মার কইরা গোপন করে ছিল কইরা 15 বছর থেকে গেছে। আমরা কোনোদিন ভোট মঞ্চে যাইতে কেন পারি না? আমরা দেশের নাগরিক, একজন গরিব হইলেও ভোট দেওয়ার যোগ্য অধিকার আছে, কেন পারলাম না? এই সরকার ইয়া গরিবের জন্য কি করতেছে? গরিবরা আরো জেলে ঢুকাই দিতেছে, করাত দিয়ে কাটতেছে। এই সরকারটা আমি চাই এমন একজন সরকার আসুক যাতে প্রতিবাদ ঘরে ঘরে করতে পারে, ঘরে ঘরে না খাইয়ে মরে, এরকমের একজন সরকার আমি চাই। ঘরে ঘরে খাবার জন্য সঠিকভাবে। হ্যাঁ, আমি জানি এমন একজন সরকার আসে যাতে ঘরে ঘরে যাইয়া গরিবে কি করে খাইলো, কেমনে চললো, এগুলির প্রতিবাদ করতে পারবে। এই জিনিসটা যে ভাবতে পারবে আমি তারে ভোট দিব, এবং জনগণ দিবে। জনগণ ভাইবে চিন্তাই ভোট দিবে। জনগণ মরছে আছার খাইয়া, গুলি খাইয়া, আগুনে পুড়িয়া মরছে, তাদের খবর নেওয়ার কেউ নাই। তো এই সরকার কি করে? এই সরকার আমি কেন বসায় রাখবো? আমার যে সরকার প্রতিবাদ করতে পারে না, সে গরিবের প্রতি দরদ করতে পারে, এমন একজন লোক আসুক যাতে গরিবের গায়ে বাড়ি না লাগে। আমি চাই এরকম একজন লোক। এই সরকার যত গরিব, রিক্সাওয়ালা, ফুটপথের ঠেলা গাড়িওয়ালা যে কর্মী, তাদের কেন ধরে ধরে নিয়ে জেলখানা ভরতাছে? ভালো ভালো নেত্রী নিতে পারে না এই সরকার। আইসা বলছে কি করে? ঘোড়ার ঘাস কাটে। এই সরকার আমি কেন রাখবো? যে প্রতিবাদ করে না, গরিবের প্রতি দরদ রাখে না। বড় ডালে ধরতে গেলে কি আব্বা লাগে? গরিব এই মিটিং করে, গরিবই তারপরে সেটারওয়াল আব্দুল্লাহ কইয়া ওই বেটা পান বেচে, এরা ভালো কিছু টাকা দিয়ে একটা দোকান দিয়ে দিই, ভালো রাস্তায় নামাই দিই, ওর বাল বাচ্চা ওই কি করে পান বেচবো? আধা কেজি 1 কেজি চাল নিয়ে তারপরে খাইবো। ও তো কুরমা পোলাও খাইতে পারে না, ও তো শাক ভাত খাইতে পারে না। শাক ভাতও তো কেনার তৌফিক নেই। কেন সরকার দেখে না? তাহলে সেই সরকার আমার কাছে কেন আসবে? জনগণের টাকা দিয়ে জনগণ করছে। শেখ হাসিনা জনগণের টাকা দিয়ে এগুলি করে গেছে। জনগণের মাথার উপর 3 কোটি করে টাকা থুইয়া সে বাঁচছে। সে মুসা বাইন্দে নিয়ে গেছে, জনগণ কি খাবে হেরে সে চিন্তা করে নাই। এখন আমার কথা হলো যে এমন একজন লোক আসুক যাতে ঘরে ঘরে যাইয়া টাক দিতে পারে, তার কে কি খাইলো না খাইলো তা দেখতে পারে, তারপরে তার ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে, এমন একজন লোক আমি চাই। আমি চাই এমন একজন লোক আসুক বাংলাদেশে। চোর গুন্ডা বদমাইশ যারা কলমের গুতায় খায়, যারা চোখের গুতায় খায়, তাকে চোখ উড়াই দিক, তাকে হাত কেটে দিক। আমার শেখ এমন একজন নেত্রী আসুক যে চোখ দিয়ে খাবে, কলম দিয়ে খাবে, তার হাত কেটে দেওয়া হবে। আর যার চোখ দিয়ে খাবে তার চোখ উড়াই দেওয়া হবে। খালেদা জিয়া অমুক তমুক এইটা সেটা আমি করি পেট নীতি। আমার পেটে ভাত নাই, আমার এখন যা মন চাই তাই করতে চাই। চুরি গুন্ডা বদমাইশি, আজকে ভাত থাকতো, ভালো শাড়ি পরা থাকতো, তারা আমরা মিটিং করবো আর ওরা চেরার বাল ঠ্যাং দিলে আর কি বইসা চাকরি করবো। গরিবের 4টা চাকরি দিছে, এই যে কতগুলি মানুষ মরছে দিছে, তাকে কয় টাকা দিছে? ওই দেখাইছে যে এত দিতেছি, আসল বেলা কিছুই না, কলা ধরাই দিচ্ছে। বাংলাদেশে যদি ভালো রাজনীতি, ভালো লোক না আসতে পারে তাহলে বাংলাদেশ এমনিও চলবে না। বাংলাদেশে ওই চোর গুন্ডা বদমাইশ, ওই রাহাজানি কইরে চোর গুন্ডা 5 তলা 10 তলা বিল্ডিং করে ঠ্যাংস করে বয়ে থাকে। ছেলেদের কোনো চাকরি দেয় না। কি সরকার আইছে? মেয়েদের চাকরি দেয়, কেন দিবে? ছেলেরা MA বা BA পাস করিয়া রিক্সা চালাইয়া লেখাপড়া করে, কেন দিতেছে না চাকরি? কেন দেয় না? ছেলের দরকার আছে না? আমার ছেলে পথে থাকবে, তার বউ বাল বাচ্চার দরকার আছে না খাওয়ার? মেয়েদের চাকরি দেয়, ছেলেদের চাকরি দেয় না। ছেলেদের ডাকাতে ফেলায় দেয়, ও মেয়েদের চাকরি দেয়। হ্যাঁ, মেয়েরা ভালোবাসা পায়। গরিবের কোনো খানা নাই, যে খানা দিতে পারবে সে আসবে, যে খানা দিতে পারবে না তার কোনো ভোট দেওয়া হবে। এই চাকরির জন্যই তো শেখ হাসিনার কাছে এই জায়গার ছেলেরা কইছে যে আমাদের ভালো বিধা আছে, আমাদের ভাত দেয়, আমাদের চাকরি দেয়। সে তো কইতে পারতো বাবা রে তোরা ধৈর্য ধর, তার কপালেও সেও ঢুকাইতে পাপ কোনোদিন
ছাড়ে না। যে সরকার আমার দুঃখ বুঝবে, গরিবের দুঃখ বুঝবে, গরিবের পিছনে লড়বে, তারে আমি ভোট দেব। এবং অধিকার নিয়ে কথা বলে, হ্যাঁ, এমন একটা অধিকার নিয়ে যাতে আমরা কথা বলতে পারি, বুক খুলে কথা বলতে পারি। এই মেয়ের আমার 2-3 বার গুলি করার জন্য হুমকি দিছে। কেন দিল? কিসের জন্য দিল? আর সে যদি নেত্রী হইতো তাহলে সেই নেত্রীর সাথে, বড় বড় নেত্রীর সাথে থাকতো। একবার এর সাথে মেয়েরা গেঞ্জি গাই দিয়ে লাফায় আটে, এখন কুত্তাও ভিড়ে চায় না, কুত্তাও করে যায়। এত বাংলাদেশে কাপড়ের অভাব হয়ে গেছে, বাংলাদেশে কাপড়ের অভাব হয়ে গেছে। নাস্তিকের মেয়ে নাস্তিক হয়, নাস্তিক বানাই থুয়ে গেছে, শেখ হাসিনা বানাই থুয়ে গেছে, ও একটা নাস্তিক বানাই থুয়ে গেছে নাস্তিক। যদি সেই ভয় থাকতো, তোমার মেয়ে রাস্তায় বুরখা ছাড়া চলতে পারতো না। এই মেয়ে রাস্তায় এভাবে যাবি না। মা ভালো, বাপ ভালো, তার সন্তান ভালো। মা গয়ে আরেক তার বাতাসে আনন্দে হা। ওই যে এক স্যামরি রেদে আসছিল তার বন্ধু বান্ধব নিয়ে মেরে হেলাইলো। এখন যদি কয় যে তুই খুললেও আরে, তাও ইনু চাইছে, কারোর কইছে যে দেখ দি ওই স্যামরিটা মরে যাইতেছে না খাইয়া 10 কেজি চাইল দিয়ায়। কোনো বেটা দিছে নাকি 10 কেজি চাইল, 1 কেজি চিনি, 1 কেজি তেল মাংনা দিছে নাকি? দিছে? ইনু চাইছে ইনুসের পিঠ বাঁচাইতে, ইনু চাইছে ইনুসের পাশা পিটাইতে। ইনু জনগণ নিয়ে ভাবছে, জনগণ নিয়ে ভাবলে ইনুস কইতো যে দেখ আমার জনগণ কি করে, আমার জনগণ কেমনে চলে। ইনু চাইছে ইনুসের কেস খামারি এই যে সেই যে হেই যে। শেখ হাসিনা সরকারের হটাইছে, শেখ হাসিনা সরকার ওই দেশের নির্বাচিত সরকার, আর এনুস চাষা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উইডিয়া আয়া ফরিয়া বেড়া শেয়ার হয়ে গেছে। এই শেয়ারে থাকাকালীন সে বাংলাদেশে মাটিতে পাও দেওয়ার পরে বিসমিল্লাহ বলে নাই। এই মৌলবাদীরা যেটা বলতো যে বঙ্গবন্ধুর মূর্তি করছে, কিন্তু বঙ্গবন্ধুর মূর্তি না, শহীদ মিনারে বা ঢাকা ভার্সিটিতে যে ওই যে যারা মুক্তিযুদ্ধের গেছে, মুক্তিযুদ্ধের চেতনা তাদের ছবিটি মাটিতে আকৃতি করে রাখছে। এটা চিহ্ন পরিচয় যে এই দেশের মানুষের যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করছে। এটি বাঁশকুড়ি বানায় রাখছে, এটি দেখতে আমাদের দেখলে এটা স্মরণ হয়। কিন্তু এখন যে আবার যারা বলতো যে তারা যে এনজিওরা হারাম, দেশ ইসলাম ধ্বংস করতেছে, এই ওয়াজে বয়ানে বলতো, এই ওয়াজটি বয়ানটি শেষ করে অন্য এই সময় তারা আবার উল্টা বা ঘুরায় ওয়াজ করে, বুঝলেন? এই যে জায়গাটা আমাদের করতেছে, এই জিনিসটি এই দেশের জনগণ বুঝতেছে, অবশ্যই বুঝতেছে। আর যে বাড্ডা দিতেছে যে আওয়ামী লীগ সরকার ছাড়া নির্বাচন করব, বঙ্গবন্ধু এই ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দিন সাহেব, মাওলানা ভাসানী, ওরার ভাষায়, ওরার জ্ঞানে, ওরার দক্ষ নেতৃত্বে পাকিস্তান থেকে এই বাংলাদেশটা ভাগ করে ছোট্ট একটা দেশ আমাদেরকে উপহার দিছে। স্বাধীন না হলে তো এই দেশ উপহার হইতো না। দেশ উপহারটাকে আমি পাইতাম, আমি তো পাকিস্তানেই থাকতাম। এখন যে আবু সাহেদের মূর্তিটি করতেছে, ওইটাই তো পাকিস্তানে। আমি বলে দিলাম যে পাকিস্তান পন্থীর মাধ্যমে করার জন্য এটা ওরাই বলতেছে যে আবু সাহেদের মূর্তি বা আবু সাহেদের ছবি এই রাস্তা রুটে, রাজপথে, রুটঘাটে কিন্তু জুলাই সনদ হিসাবে ঘোষণা, জুলাই সনদ হিসাবে ঘোষণা হবে কোন জায়গায়? সংগ্রাম 48-এ করছে, 47-এ করছে, 49-এ করছে, 63-তে করছে, 62-তে করছে, 52-তে করছে, 71-এর লাগে 72-এর 9 মাসে দেশটা স্বাধীন করে আনছে। আর এরা 100 দিন বাংলাদেশের রাস্তা আটকে আর কি বলে দেশ স্বাধীন করে দিচ্ছে। এটা তো ওদের সাথে ভাষায় কথা বলার মতো না, আমাদের ভাষা মিলে না। ভাষা মিললে তো শেখ হাসিনা পারতো যে তোমরাও জনগণ লামো আর লামো, আমি একলা তাম, তোমরা সবাই শেষ। তাতে এই দিনে পাইনি লয়ে গেল। মানে এই ছবিগুলো যেটি দিতেছে না বাবু চাহেদের, এই রাস্তাটাই তো পাকিস্তানপন্থী করার। এই যে কালকে একটা ক্রিকেট খেলা, জিতা খেলাটা পাকিস্তানদের দেওয়া হয়েছে, এটা তো মামু কালুর খেলা। আগে বলতো শেখ হাসিনা দেয়া হয় ভারতের বেটানিতে, ভারতের বেটানিতে খেলা দিছে না, পাকিস্তানের সাথে কালকে দেয়া হলো করে। শ্রীলঙ্কার মতন দল বাগায়া বাংলাদেশ জিতেছে, কাল দেয়াইছে যে এটা খেলা দেয়াইছে, এটাও কেউ না বাপ না, বাপের উপরে বাপ আছে, বাপের কথা শুন থেকে দেয়নি লাগবে। তা এই যে জুতার মালা হয়েছে বাংলাদেশের এই ICC বোর্ডের এরা, এটাকে এই দেশের জনগণ দিছে না, আস্তে আস্তে সব ফিরে আসবে। আর বঙ্গবন্ধুর বা শেখ হাসিনা, এই যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বাদ দেয়, আওয়ামী লীগ বাদ দেয়, এই দেশে নির্বাচন দিবে, মনে হয় না কতটুক কি করতে পারবে সে। কারণ
চীনের বাহিনী আনছে, রাশিয়ার বাহিনী আনছে, আমেরিকার বাহিনী আনছে, এগুলো তুই বাংলাদেশে ছিল না। এখানেও তো তার আরো গুরু রহস্য আছে। আমরা ধারণা করে দিচ্ছি, আমরা মূর্খ মানুষ, আমরা কেটে রাস্তা রুটে জমিতে কাজ করে কাটতে খাই। কাটতে খাওয়া মানুষের ভিতরে মানে জল মানে ভিতরে রূপান্তর আগুন জ্বলতেছে। বলবে কার কাছে? এদেশে আছে কে? কার কাছে বলবে? যদি বিএনপি সরকার থাকতো তাও বলতে পারতাম, ওরাও তো এই দেশ স্বাধীন করে আনছে। এরশাদ থাকলেও বলতে পারতাম স্বাধীন করে আনছে। যে চাষা আছে এই চাষা তো নিহাত তরেও না। আমি বললাম কোন না যে আপনি এইটা করাইন, আর এরা তো এইটা চাপটা দিলে আমি থাকতাম না। জাঙ্গাবাদ দেওয়ার আগে মুন্সির আগে ট্যাঙ্গো ধরে বইতে আপনি দেবেন কি আমরা কি দশ হবো? এরা নিরাপত্তা দিত, দেওয়া যাক দেশে কি নিরাপত্তাটা দিতে পারে। শেখ হাসিনার মতো সরকারই বাংলাদেশে প্রয়োজন। বিগত সরকার যে ছিল শেখ হাসিনা, ওনার সুন্দরভাবে দেশ পরিচালনা করেছে, কিন্তু এখন যে বর্তমান সরকার আছে তার আমলে দেন লুটপাট দেন হাজারি সব কিছু অনেক কিছু, ঠিক আছে। তাই মনে করেন যে এখন আমরা সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে আছি। আমরা চাচ্ছি সকল দল অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক। গত সরকারের আমলে অনেক অনেক উন্নত হয়েছে, কিন্তু বলার মতো না আর কি। এই সরকার যে উন্নত করে গেছে আমাদের বলার মতো ভাষা নেই, সাধারণত মানুষরা আর কি। এই সরকারের বিরাট অনেক অনেক উন্নত করে গেছে, তার মতো সরকারের এই বাংলাদেশে প্রয়োজন। আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে, তা আমার মনে হয় আমার মতো গরিব যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা নির্বাচনে যাবে না, নির্বাচনে ভোট দিবে না। কারণ কেন দেবে না? যে কারণ হলো যে দেশের জন্য ভালো করছে সে দুদিন না থাকে, তাহলে কাকে ভোট দিবে? শেখ হাসিনার মতো সরকারই বাংলাদেশে প্রয়োজন। হ্যাঁ, সরকার আরও হোক, কিন্তু নির্বাচনের মাধ্যমে হোক, সকল দল অংশগ্রহণ করে নির্বাচন হোক। যদি এক দল আসে আর এক দল না আসে, তাহলে তো এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এবং কি বৈষম্য দূর হলো কোথায়? তাহলে তো দেশে বৈষম্য থাকেই গেল, যে একজনটা সরাইয়া দিয়ে আরেকজন নির্বাচন করলো। হ্যাঁ, তো অনেকেই বলতেছে যে আর আগে সরকারে এই সরকারের নির্বাচনে আসার লাগে দিল না, তো এখন তো এই সরকারে এইটাই করতেছে, তাহলে তো দেশে সুষ্ঠু নির্বাচনটা হইল কোথায়? আমি আগামী দিনে আমাদের দেশ আগে যে পরিচালনা করছিল সুন্দরভাবে, হ্যাঁ, তাকে আমরা দরকার, তাকে আমাদের দরকার, বারবার দরকার তাকে। কারণ তার সময় আমরা সাধারণ লোক সব দিক দিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব দিক দিয়ে উন্নত পেয়েছি আমরা। আমি ব্যক্তিগতভাবে আমি এই যে টিসিবির কার্ড পেয়েছি, শেখ হাসিনা আমলে টিসিবি কার্ড পেয়েছি, এবং অনেক কিছুই তো তার থেকে আমি অনুদান পেয়েছি। আমাদের মতো গরিবরা আমি খালি করে না, গরিব যারা আছে সবাই পেয়েছে, কিন্তু তাকে ভোলার মতো নয়। সেরকম একটা ব্যক্তি, তার মতোই সরকারে আমাদের বারবার দরকার। জামাত মনে করেন যে জামাত হইল জামাত কোনো নির্বাচনের লোক না। তারা যে নির্বাচন চাইতেছে পেয়ার পদ্ধতি আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ জীবনেও আমরা বুঝি নাই, আর জীবনেও পেয়ার পদ্ধতিতে আমরা ভোট দিতে যাব না। কারণ আমরা পেয়ার পদ্ধতিতে ভোট দিয়ে জীবনে অভ্যাস নাই। তাই আমরা চাচ্ছি ব্যালটের মাধ্যমে নির্বাচনে আসুক বিএনপি। নির্বাচনে আসলে তো ভালোই হয়, নির্বাচন ছাড়া তো আর দেশে সম্ভব না। নির্বাচনে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাতও আসুক, হ্যাঁ, আসলে যে পাস হবে তে তো সরকার হবে। আমাদের সাধারণত লোকের কথা হলো এটা। তো হ্যাঁ, এই কথা যেটা বলছেন, বিএনপি মনে করেন যে সারা বাংলাদেশে 5 আগস্টের পরে অনেক লুটপাট, হ্যাঁ, অনেক কিছু করছে, যা বলার মতো না। সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সকল কিছু তাদের দখলে। সকলে সিএনজি স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে, ওইগুলো থেকে চাঁদা তুলতেছে, এবং কি মনে করেন মানুষের বাসা বাড়ির থেকেও গিয়ে চান্দা মান্দা আনতে থাকে। আমরা ওইগুলো টিভিতে দেখি আর কি। তো বিএনপিও তো ভালো কোথায়তে? শেখ হাসিনার দোষ ছিল, আওয়ামী লীগের দোষ ছিল, তখন তারাও তো একই অবস্থা, তাহলে তারা বালা হইল কোথায়? তারা তো এখনো ক্ষমতায় আসে নাই, এখনই যে অবস্থা, ক্ষমতা আসলে কি হবে? আর এনসিপি তো মনে করেন যে এরা হচ্ছে পোলা পান, তারা তো মনে করেন এখনো তারা নিবন্ধনই হয় নাই, তাইলে তো এরা আবার ভোট পাইব কোথায়? এরা মনে করেন যে আমাদের কেন্দ্রের যে আসন, না আমাদের নেত্রকোনার যে আসন, নেত্রকোনা আমাদের কেন্দ্র আটপাড়ার যে আসন, এই আসনে মনে করেন যে সে মনে হয় 50টা ভোটও পাবে না আমাদের আসনে, তাইলে তো এনসি। সিলেটে
সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র এলাকায় দোকান বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে উভয় পক্ষের 5 জনকে আটক করেছে। গেল রবিবার দুপুর 12টার দিকে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ 10 নম্বর ঘাটে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্র থেকে পাথরের 10 নম্বর ঘাট এলাকার সরকারি জায়গায় যে যার মতো করে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন। আজ দুপুরের দিকে কোম্পানিগঞ্জের লিটন আলী ঝালমুড়ির দোকান দিতে গেলে ঘাটের আরেক দোকানদার মোহাম্মদ রায়হান উদ্দিনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় লিটনের ছেলে রহিম মিয়া বাবার পক্ষ নিয়ে বাগবিতণ্ডায় জড়ালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 5 জন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় সাদা পাথর পর্যটন কেন্দ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পর্যটকেরা আতঙ্কিত হয়ে সাদা পাথর এলাকা ত্যাগ করতে থাকেন। খবর পেয়ে কোম্পানিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের 5 জনকে আটক করে থানায় নেওয়া হয়। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেছেন, দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আটক 5 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি সহ 5 জনকে আটক করেছে সেনাবাহিনী। গেল রবিবার 28 সেপ্টেম্বর রাত 9টার দিকে তাদের আটক করা হয়। জানা গেছে, বসিলার ওই হাসপাতালে একটি শিশু মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদা দাবি করে একটি চক্র। রবিবার সন্ধ্যায় তারা হাসপাতালের মালিকের কাছে চাঁদা চাইতে গেলে মালিক সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে 5 জনকে আটক করে থানায় হস্তান্তর করে। হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেছেন, আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়ার পর কয়েকজন এসে চাঁদা দাবি করে হুমকি দেয়। কয়েক দফায় তারা আমার ও আমার ছেলের কাছে টাকা চাইছিল। আমি রাজি না হলেও আরও কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে ঢোকে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে 5 জনকে নিয়ে যায়। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেছেন, সেনাবাহিনী 5 জনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। আটকদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা ছিল। পুলিশ জানায়, গত 19 মে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বি সহ কয়েকজনকে আটক করেছিল। শেখ হাসিনা আমলে ভালোই ছিল, এখন আর খারাপ হচ্ছে, আরো খারাপ এখন শেষ নেই। 1.5 বছর তো পার হয়ে গেল, কই নতুন তো কিছুই দেখতেছি না আমরা। আপনার দেখেন পেঁয়াজ মরিচ রসুন আদা রসুন সবকিছু আগের চেয়ে বাড়তি। এখন দেশে খুন, আহাজারি, গরু চুরি, ছাগল চুরি, যত চুরি আছে সব চুরি বেড়ে গেছে। এবার চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কোনো খাত বাদ নাই। আপনি এয়ারপোর্টে ঢুকেন, এয়ারপোর্টে দেখেন ওই যে ফলতিং করে লাগিয়েছে মধ্যে, ওটা ভিতরে পুরা টোটাল সিন্ডিকেট, ওরা পায় এগুলো। পুলিশ দেখে না, পুলিশ জানে, প্রশাসন সবাই জানে। 1.5 বছর তো পার হয়ে গেল, কই নতুন তো কিছুই দেখতেছি না আমরা। আপনার দেখেন পেঁয়াজ মরিচ রসুন আদা রসুন সবকিছু আগের চেয়ে বাড়তি, কমতি তো দেখি না। আমি 6 মাস দেশে ছিলাম, আমি তো দেখছি 6 মাস আমি দেশে ছিলাম, আগের মতোই, আগের চেয়ে বেশি। এখন আপনার ডক্টর ইউনূসে মনে করেন দিছে, আমগরে সান্ত্বনা দিছে, কিন্তু বাজার জায়গা দিয়ে তো একই। আগে ভালো ছিলাম বলতে সেটা না, আমরা নিজেরাই ঠিক নাই, আমরা পাবলিকরাই ঠিক নাই। যদি পাবলিক ঠিক থাকতো তাহলে সরকার কিছু করতে হতো, আমরাই নিজেরাই তো খেয়ালাই। সরকার তো যে কী করুম, সরকার হয়েছে একজন, পাবলিক হয়েছে 18 কোটি। সরকার আমরা মনে করেন একজন, পাবলিক হয়েছে 18 কোটি। প্রশাসন আছে ডাইনে বামে। এই সরকারের ব্যর্থতা হয়েছে কি, আপনার সরকার হয়েছে কি মুরব্বী মানুষ, মূল্যায়ন তেমন একটা বেশি করে না, আর ছাত্র করে সব শেষ হয়ে গেল। কথা বলছেন, যেই দলে আসুক বাংলাদেশের উন্নত এইভাবে যাইব। আর অন্য দেশে আপনি দেখেন নির্বাচন হয়, কোনো টের পাওয়া যায় না। আমরা তো জানি এই যে মালয়েশিয়া ভোট হয়, আমরা তো দেখি আওয়াজও হয় না, মিটিং মিছিল কোন নিরিবিলি। নির্বাচন হইলে এই পর্যন্ত তো আমার বয়সেতে আমি দেখি না যে সমাধান হয়েছে। ভবিষ্যতে হয় কি না এটা তো কইতে পারি না। এই যে আপনার মনে করেন এই যে এয়ারপোর্টে যে হয়রানিগুলো হয়, এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে র্যাপিং,
সাধারণ কাগজ পেঁচানোর জন্য 400 টাকা 500 টাকা চায় একটা সিন্ডিকেট, অথচ 50 টাকা র্যাপিং না, আপনি 100 টাকা নেন, আপনি 400 500 600, এটা কি এগুলা? এই যে এখানে হাইডে হাইডে মানুষের র্যাপিং করে, একটা প্যাচ দেয় 200 500, তাইলে আপনি কই যাবেন? কারণ আপনি মনে করেন র্যাপিং না করলে আপনার কইতেছে বুকিংয়ে মাল নিব না, তখন আপনি কি করবেন? বাধ্যতামূলক আপনি র্যাপিং করতে হইব, তাহলে আপনি 500 দিতে হইব। কারণ আপনি দেখা গেছে গাড়ি ভাড়াটা দিয়ে আপনার 200 টাকা পকেটে আছে, আপনি র্যাপিং করতে লাগবে 500, আপনি কি করবেন? এরকম আসলে আমি আসছি যে দেখি নাই, আগের থেকে মোটামুটি ভালোই দেখছি, কিন্তু এখন ভিতরে ঢুকতে পারলে আবার আমি কইতে পারলাম যে কি অবস্থা পরিস্থিতি। সত্য কথা যেটা আমি কইতে পারি না, আমারটা চুরি হয় না আমি জানি না, যারটা চুরি হয়েছে সে জানে। এমন ঘটনা অহরহ হইতেছে, কিন্তু আমারটা হয় নাই। এখানে আপনার মনে করেন না, ভিতরে প্রশাসন এবং কি যারা বিমানের থেকে নামে ওইখান থেকে যে সামানগুলো আসে, এগুলো তো অবশ্যই সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা জায়গায়, তাহলে ওইখান থেকে ঠিক আসলে এখানে কাটা চিরা হয় কেন, এটা তদন্ত করে দেখতে হইব। রাত হলে করতে বাড়িতে পারি না, দিনে বাড়িতে পারি না, চাঁদা দিত, টাকা দিত, পয়সা দিত, আগে এগুলো ছিল না। আগে আমরা ভালো ছিলাম, আগে যেটা 10 টাকা আছে এখন এটা 20 টাকা, যেটা 50 আছে 500 টাকা, কোনো কিছু খাওয়া যায়, কোনো হাত দেওয়া যায় না। এখন নির্বাচিত সরকার আসলে অবশ্যই পরিবর্তন হবে, অবশ্যই ব্যর্থ। উনি ওনার গ্রামীণ ব্যাংক, ওনার বিশ্ববিদ্যালয়, ওনার ওই যে এনজিও, ওনার যত এটা ডেভেলপ করতে আসছেন, উনি ভালো কিছুর জন্য আসে নাই। ওনার মামলা ছিল, মামলাগুলো উঠানোর জন্য আসছে। টাকা তো শেষ, ওই যে 19,000 না 29,000 কোটি টাকা নিয়ে গেছে, ওই টাকাটা কে দিছে? ওনার কোনো কাজে ভালো লাগে না, সন্ত্রাস বাড়ি গেছে, মোব বাড়ি গেছে, রাস্তায় বেরোতে পারে না। আমি মানুষ সব দল একসাথে করলে ভালো হবে, তাহলে দেশে ভোট হবে। ধরেন আকাশ সরকার একা করছে বা 2-1টা পার্টি নিয়ে 14 দল নিয়ে করছে, এই জন্য অন্যান্য দলের তারা গ্রহণযোগ্য মনে করে নি। এখন আমি আওয়ামী লীগ বিএনপি যত দল আছে সবাইকে নিয়ে ভোট করাটা সবচেয়ে উত্তম হবে, এটা গ্রহণযোগ্য হবে। আর ভাই জমাতেরও তো এরকম ভোট করছে দিন নিষেধ আওয়ামী লীগে, এবারে শেষ, সবগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যখন যে সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, দেখবেন সব চেঞ্জ।